আমার কাছে মনে হয়েছে যে কিছু বিষয়ে ক্লিয়ার হওয়া সবার সামনে দরকার। অ্যাক্টিভিজম নিয়ে অনেকে আমরা হয়তো বা অনেক আলোচনা শুনছি বা পড়ছি, বা একটা ভাষা ভাষা আইডিয়া হয়তো বা সবার সামনে আছে। বাট আমার মনে হয় ক্লিয়ারলি এগুলো একটু বলা গুরুত্বপূর্ণ। পাশাপাশি অ্যাক্টিভিজমের যে কাজটা, এটা আসলে একটু ডিফারেন্ট ধরনের কাজ। আমরা সাধারণত যে ধরনের কাজে অভ্যস্ত বা যে ধরনের কাজ দেখে অভ্যস্ত, সেটার উপর বেস করে তো আসলে আমরা কাজ করব। ফর এক্সাম্পল, আপনি যদি কোথাও কোনো বক্তব্য দিতে আপনাকে বলা হয়, আপনি কি করবেন? আপনি যে বক্তব্যগুলো শুনে আসছেন সব সময়, আপনি সেগুলোর আদলে একটা বক্তব্য দেবেন, তাই না? তো এখন মনে করেন আপনি যদি সবসময় কিছু লেকচার শুনে থাকেন বা কিছু ওয়াজের বক্তব্য শুনে থাকেন বা কিছু ইসলামী মজলিসের বক্তব্য শুনে থাকেন বা তাবলিগের বয়ান শুনে থাকেন, আপনাকে যখন বক্তব্য দিতে বলা হবে, আপনি ওগুলার একটা মিশেল বা একটা মানে মিক্সচার করে আপনি একটা বক্তব্য দিবেন, রাইট? সো এই জিনিসটা দিনের কাজের ক্ষেত্রে হয়। সো যখন বলা হয় যে আপনি কোনো একটা কাজ করেন, আপনি কিন্তু যেই জিনিসপত্রগুলো আপনার সামনে আছে, সাধারণত দিনই কাজ বলতে যে কাজগুলোকে বোঝানো হয়, আপনি সেগুলোর আদলে একটা কাজ করার চেষ্টা করতেছেন। কিন্তু অ্যাক্টিভিজমের সাথে এই কাজগুলোর তফাৎ আছে, এবং অ্যাক্টিভিজমের যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটার সাথে এটা একটা তফাৎ আছে। ঠিক আছে, সো এই বিষয়টা আমরা হয়তোবা অনেক সময় বুঝি, অনেক সময় একটা রিয়েলাইজেশন হয়তোবা কাজ করে, আবার অনেক সময় হয়তোবা এটা নজর এড়ায় যায়, এটসেট্রা। সো আমার উদ্দেশ্যটা হলো যে পার্থক্যগুলো কোথায় এবং অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আসলে কিভাবে আমাদের চিন্তা করা উচিত, এটা নিয়ে একটু ক্লিয়ারলি স্পষ্টভাবে কিছু কথা বলা, যাতে করে আপনারা এটা প্রথমত বুঝতে পারেন, চিন্তা করতে পারেন এবং পরবর্তীতে বাস্তবায়ন করতে পারেন, প্রয়োগ করতে পারেন আপনাদের কাজের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রথম কথা হলো যে অ্যাক্টিভিজম আমরা কেন করব। আপনি একটা কাজ করার আগে সবসময় আপনার নিজেকে প্রশ্ন করা উচিত যে কেন, এই কাজটা আমি কেন করতেছি। আপনি সালাত কেন আদায় করতেছেন? আল্লাহ বলছেন, এটা আল্লাহ ফরজ করছেন, সিম্পল, রাইট? আপনি সাদাকা কেন আদায় করতেছেন? আল্লাহ বলছেন, তাই আপনি এটা করতেছেন। এটা একটা উত্তম আমল, নেক আমল। এটার মাধ্যমে গুনাহ, আহ মানে আমাদের গুনাহ অনেক সময় সগীরা গুনাহ যেগুলো স্পেসিফিক্যালি, সেগুলো হয়তো বা একটু হয়, নেক আমল যুক্ত হয়, এটসেট্রা। সো দিনের ক্ষেত্রে এটা খুব ক্লিয়ার, দিনের ইবাদাগুলোর ক্ষেত্রে বা উত্তম আমলগুলোর ক্ষেত্রে। তো অ্যাক্টিভিজমের ক্ষেত্রে এটা আমাদের ক্লিয়ার থাকা উচিত যে কেন আমরা এটা করতেছি এবং এটার মাধ্যমে আমি কি অর্জন করতে চাচ্ছি। এটা না করে কোনো কাজ করা উচিত না। এটা আপনি সবসময় আপনার জীবনের সব জায়গায় এই জিনিসটা করবেন। স্টার্ট উইথ ওয়াই। যে কোনো কাজ যখন করবেন, নিজেকে প্রশ্ন করবেন ওয়াই, কেন আমি এটা করব। যখন কেউ এসে আপনাকে বলবে যে চল বন্ধু এটা করি, বা চলো ছোট ভাই এটা করি, চলো বড় ভাই এটা করি, হোয়াট এভার, আপনি তাকে কোয়েশ্চেন করবেন যে এইটার মাধ্যমে আমরা আসলে কি অর্জন করতে চাচ্ছি ভাই। ব্যবসা হোক, যে কোনো কিছু হোক, এটা জিজ্ঞেস করবেন যে আমার গোলটা আসলে কি। সো অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমার গোলটা কি আসলে। আমি একদম সিম্পল ভাবে বলি, এটা নিয়ে আমি অনেক লেখালেখি করছি, অন্য ভাইরা অনেক লেখালেখি করছেন। আমি একদম সিম্পল ভাবে বলি, আমি বলবো অ্যাক্টিভিজমের উদ্দেশ্য হলো অ্যাক্টিভিজমের মাধ্যমে সামাজিক শক্তি অর্জন করা, সোশ্যাল পাওয়ার থ্রু অ্যাক্টিভিজম। ঠিক আছে। এখন লাইনটা খুব সিম্পল, কিন্তু এখানেও প্রশ্ন থাকে। কারণ এখানে আমি দুটা কথা বলছি, অ্যাক্টিভিজমের দ্বারা সামাজিক শক্তি অর্জন, রাইট? সামাজিক শক্তি বলতে কি বুঝাচ্ছি, এটার মানে কি? এটা একটা বড় প্রশ্ন, কারণ সামাজিক সত্য এক একজন এক একভাবে ডিফাইন করতে পারে। আমি কি বলে বুঝাচ্ছি, এই অর্থ শব্দটার দ্বারা, এই পরিভাষার দ্বারা আমি কি বুঝাচ্ছি? সামাজিক শক্তি হলো আপনার নিজের এবং আপনার চারপাশের যে পরিস্থিতি, ঠিক আছে, আপনার নিজের এবং আপনার চারপাশের যে পরিস্থিতি, সেটাকে নিয়ন্ত্রণ করার অথবা সেটাকে প্রভাবিত করার সক্ষমতা। আবার বলতেছি, সামাজিক শক্তি মানে হলো আমাদের নিজের যে পরিস্থিতি আর আমার চারপাশের যে পরিস্থিতি, এটাকে নিয়ন্ত্রণ করার এবং প্রভাবিত করার সক্ষমতা। ঠিক আছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, এটা আমি অন্য জায়গা থেকে আলোচনাটা করছি। এক্সাম্পলটা দেখেন, মনে করেন একটা ইঁদুর আছে, সে একটা খাঁচার মধ্যে বন্দি। ঠিক আছে। ওই খাঁচার ভেতর থেকে বের হওয়ার কোনো উপায় তার নাই। খাঁচার ভেতরে তার খাওয়ার সময়, তার খাওয়ার আইটেম, তার মুভমেন্ট, তার চলাফেরা, সবকিছু কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরে। ঠিক আছে না? আরেকজন এটা কমপ্লিটলি নিয়ন্ত্রণ করে, যার কাছে খাঁচার চাবি। সে ওই ইঁদুরের জীবনটাকে নিয়ন্ত্রণ করে, ওই ইঁদুরের পরিস্থিতি এবং তার চারপাশের পরিস্থিতি সে নিয়ন্ত্রণ করে। এমন হইতে পারে যে ইঁদুরটার খাঁচা মনে করেন 100 ফিট, 100 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিট, মনে করেন বিশাল খাঁচা। মনে করেন সেটার মধ্যে অনেক ভালো ভালো খাবার আছে, দুনিয়ার সবচেয়ে ভালো ভালো খাবার সেখানে আছে। একটা ইঁদুর যা যা কল্পনা করতে পারে এবং পারে না, সব খাবার সেখানে আছে। মনে করেন অনেক আরামের ব্যবস্থা, সেন্ট্রাল এসি করা, মনে করেন খাঁচা। কিন্তু আলটিমেটলি সে কিন্তু তাও সেখানে ক্ষমতাহীন, কারণ তার চারপাশে যে পরিস্থিতি,
সেটাকে সে না প্রভাবিত করতে পারে, না সে নিয়ন্ত্রণ করতে পারে, তার এখানে ক্ষমতা নাই। ঠিক আছে? এখন আপনি নিজেকে প্রশ্ন করেন, বা আমরা নিজেদেরকে প্রশ্ন করি, এই যে ভূখণ্ড, এখানে যারা ইসলামকে ইসলামের মতো করে পালন করতে চায়, যারা ইসলামকে আঁকড়ে ধরতে চায়, যারা একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে ইসলামকে পালন করতে চায়, তাদের কি সামাজিক শক্তি আছে নাকি নাই? আমাদের পোশাক, আমাদের পরিচয়, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, এইগুলোতে কি আমরা আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছি, নাকি আমরা এখানে অন্যরা আমাদের নিয়ন্ত্রণ করতেছে? এখানে কি আমাদের প্রভাব আছে, না অন্যরা আমাদের উপর প্রভাব বিস্তার করতেছে? সমাজের বয়ানগুলা কি আমরা তৈরি করতে পারি, না অন্য কেউ এটা ঠিক করে দেয়? আমরা কি মুক্তভাবে আমাদের চিন্তা বা কথা বা ইভেন স্বপ্নগুলো দেখতে পারি, নাকি আমাদের কন্টিনিউয়াসলি একটা সিজ মেন্টালিটির মধ্যে থাকতে হয়, বা কন্টিনিউয়াসলি একটা ভয়ের মধ্যে থাকতে হয়? বাস্তবতা হলো এটা ক্লিয়ার, আশা করি এখানে আশা করি কেউ দ্বিমত করবেন না, যে প্রত্যেকটা জায়গায় আমরা বাধার সম্মুখীন, অন্যরা ঠিক করে দিচ্ছে। আপনি বলতে পারেন, আপনি অনেক আনন্দ পাইতে পারেন এটা বলে যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, 90% মুসলিমের দেশ, ইত্যাদি ইত্যাদি সব আপনি বলতে পারেন। কিন্তু বর্তমান সমাজ বাস্তবতা হলো এই সোশিও পলিটিক্যাল অবস্থাটা নিয়ন্ত্রণ করতেছে এমন কিছু মানুষ যারা আদর্শিক ভাবে, আকাইদি ভাবে তারা অন্য কিছুতে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে না। সেটা সেকুলারিজম হতে পারে বা অন্য কিছুতে তারা বিশ্বাস করে। এটি বাস্তবতা। তাহলে মোট কথা হলো যে আমাদের ক্ষমতাহীনতা আছে, সামাজিক শক্তি আমাদের নাই। এই সামাজিক শক্তিটা আপনার অর্জন করতে হবে, যাতে করে আপনি আপনার চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারেন অথবা নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, তো এটা আপনি কিভাবে করবেন? বা আমাদের মূল কথাটা তাহলে কি দাঁড়াইলো? মূল কথাটা দাঁড়াইলো যে অ্যাক্টিভিজমের মাধ্যমে আপনাকে সংগঠিত হইতে হবে, আপনাকে সামাজিক শক্তি অর্জন করতে হবে, এবং এই সমাজ, মানে এই কম এবং এই জমিন, এই ভূখণ্ড, এটার জন্য ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। এটা হলো অ্যাক্টিভিজমের উদ্দেশ্য। ঠিক আছে? এই জন্য আপনি অ্যাক্টিভিজম করবেন। সো অন দ্য গ্রাউন্ড এই যে উপস্থিতিটা থাকবে, এই যে আপনি তৃণমূলে বা সমাজে আপনার উপস্থিতি থাকবে, আপনি মানুষের চোখের সামনে কাজকর্ম করবেন, আপনার কাজের মাধ্যমে আপনি যদি সমাজ কল্যাণমূলক একটা কাজ করেন, আপনি যদি গরমের মধ্যে পানি দেন, বর্ষার সময় গাছ লাগান, বা ভ্যালেন্টাইন্স ডে কাজ করেন, বা ক্যারিয়ার কাউন্সেলিং করেন, বা ধরেন তরুণ তরুণীর যে এটার নাম কি, ডিপ্রেশনের সমস্যা, এটা নিয়ে আপনি তাদেরকে যদি কথাবার্তা বলেন, এই ধরনের ইতিবাচক কাজকর্ম আপনি যখন সমাজে করতেছেন, সমাজের সামনে করতেছেন, আপনার ইসলামী পরিচয়টা নিয়ে করতেছেন, সংঘবদ্ধভাবে করতেছেন, ধারাবাহিকভাবে করতেছেন, তখন সেটা সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি আদর্শিক লেভেলে একটা লড়াই তো আছেই। কালচার ওয়ারের যে আলোচনাটা আছে, ওটা এখানে আমি আর আনতেছি না, ওটা ভিন্নভাবে আমরা রাখতেছি। ঠিক আছে? সো এই সবকিছু কিন্তু একটা প্রভাব আছে, এবং এইভাবে আস্তে আস্তে এই জমিনের মধ্যে আপনার দাঁড়ানোর মতো একটা জায়গা তৈরি করে নিতে হবে। মনে করেন আপনার দাঁড়ানোর জায়গাটা এখন খুব কম, 2 ফিট বাই 2 ফিট মনে করেন। এটাকে আপনার বড় করতে হবে, যাতে করে আপনি আপনার চারপাশের পরিস্থিতিকে প্রভাবিত করতে পারেন অথবা নিয়ন্ত্রণ করতে পারেন। আচ্ছা, মাদ্রাসা বেস যে দলগুলো আছে, কওমি মাদ্রাসা বেস যে দলগুলো আছে, তারা ইসলামের জায়গা থেকে সমাজে কিছু কথা বলতে পারে, বাট এটা কিন্তু সীমিত। কিছু কথা তারা বলতে পারে, বাট এটা সীমিত, এবং এই প্রভাবটাও কিন্তু সীমিত। আমি আপনাদের জাস্ট একটা উদাহরণ দেই। 24শে এপ্রিল আপনারা দেখবেন অনেক গণমাধ্যমে একটা সংবাদ আসছে যে শরীফ শরীফার যে বিতর্কিত গল্পটা, সেখানে বড় কোনো পরিবর্তন আসতেছে না, বা গল্পটা থেকে যাচ্ছে, এরকম একটা কথা আসছে। এবং এই কথাতে কর্তৃপক্ষের পক্ষ থেকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এটা নিয়ে আপত্তি জানাইছে কওমি মাদ্রাসার লোকেরা, বা কওমি মাদ্রাসা কেন্দ্রিক কিছু প্ল্যাটফর্ম। আর কওমি মাদ্রাসা এই বইগুলা পড়ায় না। তো কওমি মাদ্রাসার কথা অনুযায়ী জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনতে হবে, এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় নাই। প্লাস এই বইগুলো আমরা চেক করছি, কমিটি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, তাদের কাছে মনে হয় না যে এখানে পরিবর্তন করার মতো কিছু আছে। আচ্ছা, এটা মানে কি? এটা মানে হলো, যদি এখানে দুটো জিনিস আছে। একটা জিনিস হলো যে প্রথমত, কওমি মাদ্রাসার যে ভূমিকাটা বাংলাদেশের সমাজে আছে এটা অনেক গুরুত্বপূর্ণ, সত্য। কিন্তু বর্তমান সমাজ বাস্তবতায় আপনি যদি সমাজের মূলধারার দিকে তাকান, ঠিক আছে, সমাজের সোশিও ইকোনমিক রিয়েলিটির দিকে তাকান, আপনি দেখবেন তাদেরকে কিন্তু প্রান্তিক একটা অবস্থানে রাখা হয়েছে। ঠিক আছে, তাদেরকে প্রান্তিক একটা অবস্থানে রাখা হয়েছে। আমাদের সমাজের বাস্তবতা এটা, সেকুলার সমাজে এরকমই হবে আসলে। আচ্ছা, এটা গেলো একটা। 2 নম্বর বিষয়টা দেখেন, যে এইখানে বাস্তবতা তো হইলো যে পুরা দেশের অধিকাংশ মানুষ আসলে এই শরীফ শরীফার বিরুদ্ধে, তাই না? এটি তো বাস্তবতা, এবং জনসমর্থন তো ব্যাপক জনসমর্থন সমর্থন আমরা দেখছি অনলাইনে, অফলাইনে, নিউজ মিডিয়াতে এগুলো হয়েছে।
কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু এখানে গিয়ে কথাটা বলতে পারে নাই। কওমি মাদ্রাসা কেন্দ্রিক প্ল্যাটফর্ম গুলা ইসলামী পরিচয়ের জায়গা থেকে, ইসলামী আদর্শের জায়গা থেকে গিয়ে কথা বলতে পারছে। কিন্তু আমরা যারা আছি, মনে করেন আমরা যারা সেকুলার ব্যাকগ্রাউন্ডের বা সেকুলার এডুকেশন সিস্টেম থেকে বের হয়ে আসা আমরা যারা আছি, বা আমাদের বড় যারা আছে বয়সে বা আমাদের ছোট যারা আছে বয়সে, এদের কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই যে প্ল্যাটফর্ম নিয়ে তারা এই কথাটা গিয়ে বলতে পারতো। এবং এই যে বলতে তারা পারে নাই, এই কারণেই কিন্তু এই কথাটা বলার একটা সুযোগ থেকে যাচ্ছে যে আরে এগুলো নিয়ে আপত্তি তো করছে কওমি মাদ্রাসা, আর কওমি মাদ্রাসা এই বই পড়ায়নি। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা যে এটা কি ধরনের জটিলতাগুলো তৈরি হয়। আবার দেখেন, এরকম কোনো প্ল্যাটফর্ম কিন্তু আপনি এই মুহূর্তে করতেও হয়তো বা পারবেন না। বাস্তবতা কিন্তু অনেকটা এরকমই। আমি একটা দেখা একবার লিখছিলাম যে ইসলাম বিদ্বেষ নিয়ে যদি আমি একটা গবেষণা প্রতিষ্ঠানও করতে চাই, পিওর গবেষণা প্রতিষ্ঠান, আর কিচ্ছু করবে না, এই জাস্ট গবেষণাই করবে, একাডেমিক কাজ, সেটাও বিভিন্নভাবে ট্যাগ লাগায় বন্ধ করে দেওয়ার বড় একটা সম্ভাবনা বাংলাদেশে আছে। এটা হলো বাংলাদেশের বাস্তবতা। ঠিক আছে না? সো এই যে ব্যাপারগুলো দেখেন, এগুলো কি প্রমাণ করে? এগুলো দুর্বলতাটা প্রমাণ করে যে এই দাঁড়ানোর জায়গাটা কিন্তু নাই। আপনি ইসলাম পরিচয় নিয়ে গিয়ে রাস্তায় দাঁড়াতে পারবেন না। আপনি বলতে আমি আপনাদেরকে এখানে আপনারা যারা আছেন তাদের বুঝাচ্ছি, না দাঁড়াতে গেলেই একটা সিম্পল থেকে সিম্পল ইস্যুতে আপনি পারবেন না, একেবারে অরাজনৈতিক একেবারে একটা সামাজিক ইস্যু বা যে কোনো একটা ইস্যু আপনি দাঁড়াতে পারবেন না। দাঁড়াতে গেলে আপনাকে নানা ট্যাগ দিয়ে বাতিল করে দেওয়া হবে। ঠিক আছে, এই বাস্তবতাটা বদলাইতে হবে, এবং এইটার জন্য আসলে অ্যাক্টিভিজম দরকার। ঠিক আছে, সো এই পুরো আলোচনার সামারি হলো ওইটাই যেটা আমি শুরুতে বলছি, যে আপনি অ্যাক্টিভিজম কেন করবেন। আপনি অ্যাক্টিভিজম করবেন অ্যাক্টিভিজমের মাধ্যমে সামাজিক শক্তি অর্জনের জন্য। এইটা হলো আমাদের ভূমিকা আলোচনা। এবার আমরা মূল আলোচনায় যাব। সাধারণত আপনি যে আলোচনাগুলো শুনবেন, সেখানে এইখানে আলোচনা শেষ হয়ে যাবে, যে ঠিক আছে আমাদের এটা করা দরকার, এখন করো। কিন্তু ওই যে আমি বললাম যে এখানে একটা বড় গ্যাপ রয়ে যায়, সেটা হলো যে অ্যাক্টিভিজম আসলে কি, এটা কিভাবে করতে হবে, এটার মাইন্ডসেটটা কেমন, এটার ক্ষেত্রে আপনার মনোভাব কি হবে, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি খুবই কম। ঠিক আছে, কিন্তু কিভাবে, হাউ হাউ সামথিং ইজ ডান, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, আপনি যদি কাউকে বলেন তুমি অমুক জায়গায় যাও, আপনি হয়তো বা তাকে জাস্ট ডিরেকশনটা বললেন, সে কোনোদিন ওখানে যায় নাই আগে। আমি আপনাকে বললাম যে আপনি পতেঙ্গা যান, ঠিক আছে, আপনি কোনোদিন পতেঙ্গা যান নাই, আর আপনি পতেঙ্গা কিভাবে যাবেন? আমার আপনাকে বলতে হবে আপনি কিভাবে যাবেন ওখানে, তাই না? আর এমন যদি হইতো যে একটা মানুষ কন্টিনিউয়াস পতেঙ্গা আসা যাওয়া করতেছে, তাকে এটা বললেই যথেষ্ট। কিন্তু যে কোনোদিন যায় না, তাকে আমার বলে দিতে হবে পতেঙ্গা হলো চট্টগ্রামের একটা জায়গা, এখানে আপনি যেতে পারবেন, বাই রোড আপনি যেতে পারেন, বা আপনি প্লেনে যাইতে পারেন, ট্রেনে যাইতে পারেন, ট্রেনে গেলে এইভাবে, রাস্তায় গেলে এইভাবে, বাসে গেলে এইভাবে, এটসেট্রা এটসেট্রা, রাইট? হাউ, কিভাবে আপনি কাজটা করবেন, এটা কিন্তু আপনাকে বলতে হবে। এই আলোচনাটা আবার অ্যাবসেন্ট, এই আলোচনাটা আমাদের খুব বেশি হয় না, এটা খুব বেশি দরকারি আলোচনা। এবং এখানে দ্বিতীয় একটা পয়েন্ট আমি আপনাদের বলি, যে কোনো কাজের শুরুতে মানুষকে প্রশ্ন করবেন কেন এই কাজটা করতেছে, রাইট? একটু আগে আমি বললাম। এরপরে আপনি জিজ্ঞেস করবেন যে ভাই কিভাবে কাজটা করবো। এটা দেখবেন, আপনি অনেক মানুষ দেখবেন তার মাথায় অনেক ভালো ভালো আইডিয়া আছে, ব্যবসার ভালো আইডিয়া, আমার মাথায় একটা চমৎকার আইডিয়া আছে, এটা দিয়ে কোটি কোটি টাকা হওয়া যাবে, আমরা উদ্যোক্তা হব, এই করব সেই করব। খুব ভালো, কিভাবে ভাই জিজ্ঞেস করেন, দেখেন সে আপনাকে মোটামুটি ডিটেলড একটা প্ল্যান বলতে পারে কিনা, সেটা লজিক্যাল কিনা। অনেক মানুষ আছে দিনের জন্য অনেক কাজ করার চিন্তা, যে ভাই আমার দিনের জন্য একটা আইডিয়া আসছে, দাওয়াতি একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? এরকম এরকম। আচ্ছা ভাই এটা কিভাবে করবেন বলেন তো। দেখবেন সে অ্যান্সার দিতে পারতেছে না। ঠিক আছে, সো কোনো মানুষ যদি কোনো কিছু নিয়ে সিরিয়াসলি সময় দেয়, সিরিয়াসলি চিন্তা করে, সিরিয়াসলি গবেষণা করে, সিরিয়াসলি খাটে, তাহলে সে আপনাকে অবশ্যই কিভাবে, হাও, এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আর এই প্রশ্নের উত্তর যদি সে দিতে না পারে, তাহলে ওই কথার ওজন অনেক কমায় রাখবেন, যেই বলুক কথাটা, যত বড় ব্যক্তিই হোক। কারণ আমরা এখন তো সবাই উম্মত, তাই না? So, আমরা কেউ সালাফ না, আমরা সবাই খালাফ, আমরা সবাই উম্মত। সো যেই যত বড় মানুষই আপনাকে বলুন কেন এবং কিভাবে, এই দুটো প্রশ্ন করবেন। যদি এই দুটো প্রশ্নের স্পষ্ট উত্তর কেউ দিতে না পারে, তার কথাটা যাচাই বাছাই, ভালোভাবে যাচাই বাছাই করবেন, লাফ দিবেন না আগে। ঠিক আছে, সো এইখানে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হলো অ্যাক্টিভিজম কিভাবে, এই আলোচনাটাও আমরা আজকে যাব না ওইভাবে, অ্যাক্টিভিজম কিভাবে এটা সংক্রান্ত কিছু মূলনীতি নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো আমি এটার নাম দিছি 10 রুলস ফর অ্যাক্টিভিজম, অ্যাক্টিভিজমের 10 নীতি। এটা আরো 10 নীতি হওয়া জরুরি না, এখানে আরো কিছু নীতি যুক্ত করা যায়। ইনফ্যাক্ট আমার নিজের মাথায় আসছিল 15টার মতো, বাট আমি আপাতত সহজে বোঝার জন্য 10টা রাখছি। পরবর্তীতে আমরা আরো বাড়াবো, সমস্যা নাই। আচ্ছা, প্রথম নীতি যেটা, সেটা হলো ইটস নট এ স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন। অ্যাক্টিভিজম একটা ম্যারাথন রেস, এটা একটা 100 মিটার দৌড় না। ঠিক আছে, এটার মানে কি? এটার মানে হলো,
দেখেন 100 মিটার স্প্রিন্ট আপনারা সবাই চেনেন আশা করি। আপনারা স্কুলে বা কলেজে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে না? সেখানে 100 মিটার দৌড় হয়, ছোট একটা দৌড়, রাইট? এটাতে অ্যাভারেজে সময় লাগে কতক্ষণ? আমরা সাধারণ মানুষরা দৌড়াইলে অ্যাভারেজে সময় লাগবে ধরেন 15-16 সেকেন্ডের মতো। আর বিশ্ব রেকর্ড হলো 9.58 সেকেন্ড সম্ভবত উসাইন বোল্টের। ঠিক আছে, ছোট একটা জায়গা, 100 মিটার খুব তাড়াতাড়ি 10 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডের মধ্যে এটা দৌড়ায় ফেলা যায়। অন্যদিকে ম্যারাথন কি? ম্যারাথন হলো 42 কিলোমিটার। ম্যারাথন রেস আশা করি আপনারা চেনেন, অনেক লম্বা একটা রেস শেষ করতে হয়, 42 কিলোমিটার টোটাল। এবং এটাতে এক্সকিউজ মি, শেষ করতে সময় লাগে 5 ঘন্টার মতো, এবং সবাই শেষ করতে পারে না। ঠিক আছে, এমনও আছে যে ম্যারাথন রেস করতে গিয়ে শেষ করার আগে মানুষ অজ্ঞান হয়ে পড়ে গেছে, হিট স্ট্রোক হয়েছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, পার হাড় ভেঙে গেছে, অনেক এরকম ঘটনা আছে। খুবই কঠিন একটা কাজ এটা, কন্টিনিউয়াসলি দৌড়াতে হয়। বুঝতেই পারতেছেন 42 কিলোমিটার আপনারাও দৌড়াতে দিলে কতজন পারবেন নিশ্চিত না। এটাতে ওয়ার্ল্ড রেকর্ড হলো 2 ঘন্টা। একদম ফিট একটা মানুষের দৌড়ায় শেষ করতে লাগে 5 ঘন্টার মতো, সাধারণ ফিট মানুষের। ঠিক আছে, তাহলে দেখেন ম্যারাথন আর স্প্রিন্ট, 100 মিটার আর 42 কিলোমিটার যে দৌড়, এই দুটার ধরন কিন্তু একেবারে আলাদা, তাই না? 100 মিটারে আপনি দৌড়াবেন আপনার সমস্ত শক্তি দিয়ে, এটা আমরা বলি এক্সপ্লোসিভ স্ট্রেংথ, মানে আপনার সমস্ত শক্তি দিয়ে একটা, মানে একবারে পুরোটা দিয়ে দিবেন, যত তাড়াতাড়ি শেষ করা যায় একদম, মানে এরপর যা হয় হোক এরকম আর কি ব্যাপারটা। অন্যদিকে ম্যারাথন হলো টেস্ট অফ এন্ডুরেন্স। এখানে হলো আপনার কষ্ট সহিষ্ণুতা, আপনার শরীর কত মানে লোড নিতে পারে, এগুলোর একটা পরীক্ষা এটা। ঠিক আছে, এবং এটা হলো মাইন্ড ওভার বডি। আপনার শরীর একসময় ছেড়ে দিতে চাইবে, দেখা যাবে অর্ধেক করার পর আপনার শরীর বলছে যে আর পারি না, তখন আপনার মন দিয়ে আপনার শরীরকে চালায় নিয়ে যেতে হবে। ম্যারাথন কিন্তু এরকম। এখন দুইটা দেখেন দুই মেরুর। এখন আপনি যদি 100 মিটার দৌড়ের প্রস্তুতি নিয়ে বা ওই স্টাইলে ম্যারাথন দৌড়াতে যান তাহলে কি হবে বলেন? তাহলে অবশ্যই আপনি ম্যারাথন তো শেষ করতে পারবেনই না, আপনার হাসপাতালেও যাইতে হতে পারে। আপনি ওই যে একদম তেরে ফুরে দৌড়াইলেন, আপনি এটা মনে করেন 1 কিলোমিটার পরে, 1 কিলোমিটার আসলে পারবেন না, বেশি হলে 1-2 কিলোমিটার পর দেখবেন আপনি পড়ে গেছেন, আর পারতেছেন না। সো অ্যাক্টিভিজম হলো ম্যারাথনের মতো, এইটা আমাদের বুঝতে হবে। এটা একটা লং টার্ম কমিটমেন্টের বিষয়, এটা অধ্যাবসায়ের বিষয়, পারসিভিয়ারেন্স, আপনার লেগে থাকতে হবে। এটা ধীরস্থিরতার বিষয়, আপনার মাথায় কিছু আসলো, মাথা গরম হয়ে গেল, কিছু একটা করে ফেলবো, এই করবো সেই করবো, এই অ্যাটিটিউড এখানে হবে না। এটা ধীরস্থির ভাবে আপনাকে ধাপে 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 কাজ করতে হবে। ঠিক আছে, এবং এই যে কাজ আমরা বলতেছি যে অ্যাক্টিভিজম কেন করতেছি, ওই যে আমি বললাম যে সমাজে একটা জায়গা তৈরি করে নিতে হবে, এটা কিন্তু রাতারাতি হবে না। ঠিক আছে, আপনি 1 মাস ধুমায় কাজ করলেন, খাওয়া খেয়ে না খেয়ে প্রচন্ড কাজ করছেন 1 মাস, এরপর বাকি 11 মাস শুয়ে আছেন, এভাবে কিন্তু হবে না। বরং এটা আপনার কন্টিনিউয়াস কাজ করতে থাকতে হবে, এবং এটা আস্তে আস্তে আপনি দীর্ঘমেয়াদে কাজ করতে করতে এটাতে পরিবর্তন আসবে। সামাজিক শক্তি অর্জন করার যে ব্যাপারটা, এটা দীর্ঘমেয়াদে আসবে, এটা ধাপ করে আসবে না। ঠিক আছে, সো লম্বা সময় লাগবে, এবং মাইন্ডসেটটা ওইরকম হইতে হবে, আপনার মনোভাবটা ওইরকম হবে, আপনার মেন্টালিটিটা ওইরকম থাকতে হবে, আপনার কাজের ধরনটা ওইরকম হইতে হবে, আপনার সবারটা ওইরকম হইতে হবে, আপনার হিকমাটা ভাবে ইউজ করতে হবে। টেস্ট ম্যাচে যদি আপনি T20-র মতো করে খেলতে যান, হবে? আমি ক্রিকেটের এক্সাম্পল দিচ্ছি কারণ এটা বাংলাদেশে সবাই মোটামুটি বোঝে, যদিও এইসব খেলা দেখা আমরা উৎসাহিত করি না, বরং অনুৎসাহিত করি। জাস্ট আমি উদাহরণ হিসেবে বলতেছি, আপনি যদি টেস্ট ম্যাচের মধ্যে T20-র মেজাজে খেলতে যান তাহলে কি হবে? অবশ্যই হবে না। একইভাবে অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিজমের মেজাজটা বুঝতে হবে। সো আমাদের সামনে যে রেসটা আছে, এই রেসটা হলো একটা ম্যারাথন রেস, এটা কোনো স্প্রিন্ট না। ঠিক আছে, ম্যারাথনের স্টাইল আর স্প্রিন্টের স্টাইল আলাদা। সো আপনার ওইভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। দ্বিতীয় নিয়ম, বা দ্বিতীয় মূলনীতি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট মানে কি? এটা মানে হলো যে মনে করেন অ্যাক্টিভিজম আপনি কিভাবে শিখবেন? অ্যাক্টিভিজম শেখার উপায় হলো অ্যাক্টিভিজম করা, আর কোনো উপায় নাই। এটা হলো আপনি করতে করতে শিখবেন। ঠিক আছে, এটা আপনার অন দা গ্রাউন্ড কাজ করতে হবে, এটার আর কোনো বিকল্প নাই। এটা কোনো তাত্ত্বিক বিষয় না। অনেক বিষয় আছে যেটা আপনি থিওরিটিক্যালি বুঝতে পারবেন, থিওরিটিক্যালি বুঝলে এটা আপনার আর কিছু করা লাগবে না, যেমন মনে করেন ম্যাথস, রাইট, বা জিওমেট্রি, জ্যামিতি, এগুলো আপনি আকালি ভাবে বুঝলে হবে, থিওরিটিক্যালি আপনার মাথায় একবার বুঝলে এটা হয়ে গেছে। এটা প্র্যাকটিস করে করে আপনার রপ্ত করতে হবে এমন না, থিওরি থিওরি ওটা ওইরকম। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হলো প্র্যাকটিক্যাল নলেজ, এটা শিখার একমাত্র উপায় হলো ওই জিনিসটা ক্রমাগত প্র্যাকটিস করা, করা, ভুল থেকে শেখা। ঠিক আছে, মনে করেন সাঁতার, ধরেন আপনি সাঁতার নিয়ে 20টা বই পড়ছেন,
ঠিক আছে, 20টা বই একদম কাভার টু কাভার আপনি পড়ছেন, নোট নিছেন, একদম মানে চমৎকার খাতার মধ্যে লিখছেন, চার্ট করছেন, অনেক কিছু করছেন। এরপর আপনি ইউটিউবে হাউ টু সুইম, সাঁতার কাটার উপায়, এরকম 5টা ভিডিও দেখছেন, প্রত্যেকটা 1 ঘন্টা। সব দিক থেকে একদম সাঁতারের পদার্থবিজ্ঞান, ডায়নামিক্স, এই সেই হ্যান ত্যান সবকিছু শিখাইছে আপনাকে। এরপর আপনি খুব কনফিডেন্সের সাথে মনে করেন পদ্মা নদীতে ঝাঁপ দিছেন। এরপর কি হবে? আপনি সাঁতার কাটতে পারবেন? অবশ্যই পারবেন না। আপনি কি হবে? আপনি ডুবে মারা যাবেন, রাইট? একইভাবে মনে করেন আপনি সাইকেল চালাতে শিখবেন। আপনি কি বই পড়ে সাইকেল চালানো শিখতে পারবেন? পারবেন না। এটা আপনার চালাইতে চালাইতে শিখতে হবে। তাজকিয়াতুন নাফস, আত্মশুদ্ধি। আপনি আত্মশুদ্ধির বই পড়েন, 1 ট্রাক বই পড়েন, কিন্তু আপনি এটা আমল করতেছেন না। আপনার তাজকিয়াতুন নফস হবে? আত্মশুদ্ধি হবে? হবে না। আপনি জুহুদের বই পড়তেছেন, কিন্তু জুহুদ ইখতিয়ার করতেছেন না, তাহলে আপনি জাহিদ হইতে পারবেন? হইতে পারবেন না। তো সেম জিনিসটা অ্যাক্টিভিজমের ক্ষেত্রে, এটা আপনি বই পড়ে শিখতে পারবেন না। অ্যাক্টিভিজমের বিষয়ে আপনাকে যদি আলটিমেটলি আপনি যদি এখানে চৌকস হইতে চান, আপনি যদি এখানে মাহের হইতে চান, ঠিক আছে, আপনি যদি এখানে দক্ষ হইতে চান, তাহলে এটা কি করতে হবে আপনাকে? আপনাকে ক্রমাগত কাজ করে যেতে হবে, আপনাকে লেগে থাকতে হবে ধারাবাহিকভাবে, নিয়মিতভাবে। বছরে আপনি 3টা কাজ করলেন এমন করলে হবে না। বছরে একবার মনে করেন 31st এর সময় কাজ করছেন, আরেকবার মনে করেন ভ্যালেন্টাইন্স এর সময় কাজ করছেন, আরেকবার একটা জজবা আসছিল ট্রান্সজেন্ডার তখন কাজ করছেন। বাকি বছর আপনি কোনো কাজকর্ম করেন নাই, এলাকার লোকজন আপনাকে চিনে না, ইউনিভার্সিটির লোকজন আপনাকে চিনে না, আপনার সাথে যারা আছে তারাও ছুটে গেছে। এইভাবে কোনো কাজ হবে না ভাই। আপনার কাজ হইতে হবে ওই যে আমরা বাংলা ফার্স্ট পেপারে পড়ছি, ওই যে 12 মাসে 13 পার্বণ যেরকম, রাইট? আপনার কাজ কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, 12 মাসে 13টা কাজ। আপনি খুঁজে খুঁজে কাজ বের করতে হবে, কাজ নামায় ফেলতে হবে নিজেরা মিলে। এবং ওই কাজ করতে গিয়ে আপনি শিখবেন যে আচ্ছা ঠিক আছে, এই কাজটা আসলে এইভাবে না করলে ওভাবে করলে ভালো হতো, এই জিনিসটা আমি আসলে বেশি করে ফেলছি, এটা দরকার ছিল না, ওইখানে আমি আসলে নজর দেইনি, এখানে নজর দেওয়া দরকার ছিল। এইভাবে আপনার কাজ করতে হবে, প্রতি মাসে একটা করে কাজ করবেন, কথার কথা। লেগে থাকবেন, ভুল করবেন, ভুল থেকে শিখবেন। ঠিক আছে, ভুলগুলা নিয়ে মূল্যায়ন করবেন, একটা কাজ করার পর কাজটা নিয়ে মূল্যায়ন করবেন যে কাজটা করছি, খুব ভালো লাগতেছে এখন, অসম, খুব জোস, না এমন না। কাজটা করার পর এসে আবার বসবেন, বসে বলবেন যে আমাদের স্ট্রেংথ কোনগুলা ছিল, শক্তিশালী দিক কোনটা ছিল, ভুল কোনগুলা ছিল, দুর্বল দিক কোনটা ছিল, কোথায় সংশোধনের সুযোগ আছে। এইভাবে চিন্তা করতে হবে। এইভাবে আপনি অ্যাক্টিভিজম শিখতে পারবেন, এভাবে আপনি অ্যাক্টিভিজমের ক্ষেত্রে মাহির হইতে পারবেন, অন্য কোনো ভাবে পারবেন না। ঠিক আছে? সো পুনরাবৃত্তির মাধ্যমে, ধারাবাহিকতার মাধ্যমে, অধ্যাবসায়ের মাধ্যমে, বারবার প্রয়োগের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে আপনি শিখবেন। এবং ট্রায়াল অ্যান্ড এরর, যেটা যে একটা ভুল থেকে সংশোধন করা, এটার মাধ্যমে আপনি এখানে ভালো হইতে পারবেন। আচ্ছা, রুল নাম্বার 3, এটা হলো বি প্রোঅ্যাক্টিভ নট রিঅ্যাক্টিভ। আচ্ছা, এটা বাংলা যদি আমরা করি তাহলে বলতে হবে যে আপনি ক্রিয়াশীল হন, প্রতিক্রিয়াশীল না। এটার মানে কি? প্রতিক্রিয়াশীলের ব্যাপারে যেটা, সেটা হলো যে দেখেন, বাংলাদেশে দেখবেন সেকুলার বা প্রগতিশীল যারা, তারা একটা কথা প্রায়ই বলে, সেটা হলো যে ইসলামিস্ট যারা আছে বা ধর্মীয় মৌলবাদী, তারা তো বলে ধর্মীয় মৌলবাদী, যে ধর্মীয় মৌলবাদী গোষ্ঠী হলো প্রতিক্রিয়াশীল। ঠিক আছে, বা তারা এভাবে বলে যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বিরোধিতা করতেছে। এরকম অনেক কথা আপনি দেখবেন যে তারা বলে। এই কথাটা কিন্তু আসলে আনফরচুনেটলি, দুঃখজনক ভাবে, তাদের এই কথাটা আসলে পুরাপুরি ভুল না, বরং অনেকাংশেই সত্য। আমরা আসলেই প্রতিক্রিয়াশীল, আমরা ক্রিয়াশীল না, আমরা প্রতিক্রিয়াশীল। এটা মানে কি? এটা আমি একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঠিক আছে, ঢাকা থেকে চট্টগ্রাম যে হাইওয়ে, এটা, এই হাইওয়ের মধ্যে মনে করেন বিশাল কিছু খাদ হয়ে গেছে, গর্ত হয়ে গেছে কুমিল্লার জায়গাতে। ঠিক আছে, কুমিল্লা ক্রস করার যে এরিয়াটা আছে, ওখানে বিশাল বিশাল কিছু খাদ এবং গর্ত হয়ে গেছে। এমন গর্ত হয়েছে যে এখানে অ্যাক্সিডেন্ট হবেই হবে। এখন এইখানে আপনার দুইটা অপশন আছে। একটা অপশন হলো যে অ্যাক্সিডেন্ট হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, দেখা যায় অ্যাক্সিডেন্ট হয় কিনা, হইলে ব্যবস্থা নিব। এবং অ্যাক্সিডেন্ট হবে, আর আপনি এরপরে অ্যাম্বুলেন্স পাঠাবেন, যাও রোগী টোগী কে আছে হাসপাতালে নিয়ে যাও। এরপর আপনি রাস্তাটা বন্ধ করে দিবেন, আপনি একটা 5 সদস্যের তদন্ত কমিটি করাবেন। ঠিক আছে, যে কেন অ্যাক্সিডেন্ট হইলো, কেন এখানে প্রাণহানি হইলো, এটসেট্রা, এগুলো আমরা এটা একটা কিছু সুপারিশ দেন। এই কমিটি তারপর কাজ করবে, এটসেট্রা এটসেট্রা। এটা হলো প্রতিক্রিয়াশীল। প্রথমে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটার প্রতিক্রিয়াতে আপনি কিছু পদক্ষেপ নিছেন, রিঅ্যাক্টিভ। ওকে? প্রোঅ্যাক্টিভ কি? প্রোঅ্যাক্টিভ হলো আপনি দেখছেন যে গর্ত আছে, এখন কিছু একটা হবে, একটা অঘটন ঘটে যাবে এখানে, আসলে বোঝা যাচ্ছে। আপনি কি করবেন? ঠিক আছে, অঘটন ভুল, তার আগেই আমি কিছু একটা করি। হয় আপনি রাস্তাটা ঠিক করে ফেলেন, অথবা পারতেছেন না, সব টাকা খেয়ে ফেলছেন আপনি, মানে বুঝছেন তো, মনে করেন রাস্তার টাকা পয়সা সব খেয়ে ফেলছে,
অথরিটি, আচ্ছা ঠিক আছে, না পারলে অন্তত সেখানে একটা সাইন দেন, রাস্তাটা বন্ধ করে দেন, এবং একটা সতর্কীকরণ সাইন দিয়ে দেন যে রাস্তার এই অংশটা বিপজ্জনক, ঘুরে অন্য রাস্তা দিয়ে যান। এটা হলো ক্রিয়াশীল হওয়া, প্রো অ্যাক্টিভ হওয়া। কিছু ঘটার আগেই আপনি একটা কাজ করছেন। ঠিক আছে। এখন দেখেন আমরা হলাম, আনফরচুনেটলি, আমরা আসলে অধিকাংশ সময় প্রতিক্রিয়াশীল। আপনি একটু গত কয়েক মাসের কথা চিন্তা করেন। ধরেন এই যে আড়ং-এর ঘটনা সামনে আসছে, যে তারা তাদের একটা কাপড়ের মধ্যে তারা এমন একটা ডিজাইন ইউজ করছে বা এমন একটা প্রতীক ব্যবহার করছে যেটা আন্তর্জাতিক এলজিবিটি আন্দোলনের প্রতীক, যেটা হলো একটা বিকৃতির আন্দোলন, সেটার প্রতীক। রাইট? এটা নিয়ে সবাই তখন কথা বললো, তখন সবাই আড়ং নিয়ে কাজ করতে চায়, খুব জজবা উঠে গেল সবার। এটা হলো প্রতিক্রিয়া। ঠিক আছে, আপনি রিয়াক্টিভ হচ্ছেন সেখানে। আবার মনে করেন অন্য কিছু ভাইরাল হবে, তখন আপনি ওইটা নিয়ে কাজ করতে চাইবেন। কিন্তু এটা কিন্তু আসলে হওয়ার কথা এমন না। আপনার হওয়ার কথা ছিল এমন যে দেখেন ওরা কি করছে, যারা বাংলাদেশে এই বিষয়গুলো নর্মালাইজ করছে। আমি একটা এক্সাম্পল দিয়ে এই মানে এই এলজিবিটির এক্সাম্পলটা দিচ্ছি বোঝানোর জন্য। যারা বাংলাদেশে এলজিবিটি নিয়ে কাজ করতেছে, ব্র্যাক বলেন, বন্ধু বলেন, বা অন্য যারা আছে, এরা কিন্তু কাজ করতেছে আজকে 20-25 বছর ধরে বা আরো বেশি। কন্টিনিউয়াস তারা একটা লং টার্ম প্ল্যান নিয়ে, দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিয়ে তারা স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছে। আর আপনি বা আমরা কি করতেছি, হঠাৎ কিছু একটা সামনে আসতেছে, ভাইরাল হচ্ছে, তখন 3-4 দিনের জন্য আমার জজবা থাকতেছে, তখন আমি কিছু একটা করতে চাই, এরপর আবার আমি ভুলে যাচ্ছি। এটা হলে কিন্তু হবে না। বরং আপনি যদি এটা প্রপারলি কাউন্টার করতে চান, বা ইভেন আপনি যদি চান সমাজকে এই বিষয়গুলো থেকে রক্ষা করতে, তখন আপনার এই একটা বিষয় নিয়ে টানা কিন্তু কাজ করে যাইতে হবে, অথবা আপনার একটা রেগুলার কাজ করে যাইতে হবে। তাই না? সো অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমাদের কাজগুলো হওয়া উচিত প্রোঅ্যাক্টিভ বেশি। কিছু রিঅ্যাক্টিভ কাজ থাকবে, এটা ঠিক আছে, এটা কিছু কাজ এমন থাকবে, এটা এমন কিছু বিষয় সামনে আসবে যে আপনার ওখানে প্রতিক্রিয়া দেখাতেই হবে, এটা ঠিক আছে, ফাইন, সমস্যা নাই। বাট এটা আপনি 80-20 চিন্তা করেন, বা অ্যাটলিস্ট 60-40 চিন্তা করেন, যে 60% কাজ হবে আমার প্রোঅ্যাক্টিভ, 40% কাজ হোক রিঅ্যাক্টিভ। এটা আপনার চিন্তা করতে হবে। আপনি একটা ইস্যু ধরেন, আপনি সেখানে মূল সমস্যাটা আইডেন্টিফাই করেন, আপনি একটা লং টার্ম রোড ম্যাপ করেন, যে ঠিক আছে আমি 2 বছর একটা টাইম নিলাম বা 5 বছর একটা টাইম নিলাম, এর মধ্যে আমি এটা এটা করতে চাই। এরপর আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করেন, পলিসি ঠিক করেন, এরপর ওই পলিসি অনুযায়ী ক্যাম্পেইন করেন। ক্যাম্পেইন মানে হলো অফলাইনে আপনার যে কাজগুলো করেন সেটা হলো ক্যাম্পেইন। এরপর আপনি ক্যাম্পেইন করার পর এসে আবার মূল্যায়ন করেন, আমার কাজে কোনটা ঠিক ছিল, কোনটা ভুল ছিল, কোথায় দুর্বলতা ছিল, কোথায় উন্নয়ন করা সম্ভব, এটসেট্রা এটসেট্রা। এবার ওইটা সংশোধনগুলো করেন। এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে। প্রোঅ্যাক্টিভ ভাবে কাজ করতে হবে, রিঅ্যাক্টিভ ভাবে না। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, সেটা হলো নো ইওর অডিয়েন্স। যে আপনার মাদউকে বা আপনার শ্রোতা দর্শক কারা, এটা আপনার বুঝতে হবে। কাদের জন্য আপনি দাওয়া করতেছেন, কাদেরকে আপনি বদলাতে চাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে। এবং আগে এটা বুঝবেন, তারপর তাদের অবস্থা অনুযায়ী আপনার কথাগুলো সাজাবেন। একটা নাটক আছে, আপনারা এটা ফেসবুকে ক্লিপ দেখতে পারেন, অনেকে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, যে ঢাকার কোন এক ইউনিভার্সিটির ছাত্র, এটা একটা নাটক আর কি, সে মনে করেন বামপন্থী। তো সে কি করছে, গ্রামে গেছে, গ্রামে কৃষকদের সামনে গিয়ে সে বামপন্থী কার্ল মার্কসের বই খুলে পড়ে যাইতেছে। খটমটে একটা তাত্ত্বিক বই, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজমের বই। সেই বই সে পড়ে যাচ্ছে, কৃষকরা একজন একজনের মুখ চাওয়াচাওয়ি করতেছে, কিছুই বুঝতেছে না। আর ওই ছেলে মনে করতেছে আমি তো প্রচুর বিপ্লব করতেছি, আমি ঢাকা শহরের আরামের জীবন ছেড়ে এসে গ্রামে এসে পড়ে আছি, কৃষকদেরকে বিপ্লব বুঝাচ্ছি। রাইট? আসলে কিন্তু এটা পণ্ডশ্রম। রাইট? সো এই জিনিসটা আপনার বুঝতে হবে, যে তার অবস্থা অনুযায়ী আপনি তাকে বুঝাইতে হবে। আপনি গ্রামের কৃষকের কাছে গিয়ে, যদি কেউ সমাজতান্ত্রিক মানে কমিউনিস্ট হয়, তার গ্রামের কৃষককে গিয়ে কার্ল মার্কসের তত্ত্ব বুঝাইলে হবে না, তাকে কৃষক যেটা বুঝে ওইভাবে বলতে হবে। ঠিক আছে না? সো সিমিলারলি আপনি যেই জিনিসটাই বুঝান, যাকে বুঝাচ্ছেন তার অবস্থান যে বুঝান, এবং এটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদানী মানুষের সাথে কথা বলছেন, অর্থাৎ শহুরে মানুষের সাথে কথা বলছেন, শহুরে আরবদের সাথে কথা বলছেন, তাদের ডায়ালেক্ট অনুযায়ী কথা বলছেন। আবার যখন তিনি বাদুদের সাথে কথা বলছেন, বেদুইনদের সাথে কথা বলছেন, তখন তাদের ডায়ালেক্ট অনুযায়ী কথা বলছেন, এবং তাদের জন্য আরো সিম্পলিফাইড করে বলছেন। আপনার দাওয়ার একটা জিনিস ভালো মতো বুঝবেন, আপনার দাওয়ার যে কন্টেন্ট, মানে আপনি মূল যে বক্তব্য, এটা অপরিবর্তিত, এটা আপনি চেঞ্জ করবেন না। বাকি আপনার প্রেজেন্টেশনটা হবে আপনার অডিয়েন্সের অবস্থা অনুযায়ী। ঠিক আছে। এখন মনে করেন খুব গরম কোনো বয়ান আছে, কোনো বক্তার, সেই বয়ান মনে করেন হয়েছে ইউটিউবে, অথবা সেই বয়ান মনে করে হয়েছে কোনো ওয়াজের ময়দানে, ওয়াজের এইতে, যেখানে আশেপাশে সব মাদ্রাসা ছাত্র। এই পরিস্থিতি আর আপনি রাস্তায় গিয়ে সাধারণ মানুষের সামনে বয়ান করতেছেন, এই পরিস্থিতি কিন্তু এক না। তাই না?
এখন আপনি ওই ইউটিউবের গরম বয়ান বা ওই যে মাদ্রাসার ভেতরে যে মাহফিল হইতেছে সেইখানকার গরম বয়ান গিয়ে যদি আপনি মেইন রোডে দেন সাধারণ মানুষের সামনে, সে তো বুঝতে পারবে না, সে ওটার সাথে কিন্তু রিলেট করতে পারবে না। এই জিনিসটা আপনার বুঝতে হবে। এটা হলো একটা জিনিস, যে আপনি আপনার অডিয়েন্সের অবস্থান অনুযায়ী তাকে প্রেজেন্ট করবেন। আপনার অবস্থান চেঞ্জ করবেন না, ওটা মডারেটদের জিনিস বা ওটা মডার্নিস্টদের জিনিস যে সে দিনটাই বদলায় ফেলবে, এটা করবেন না। আপনার প্যাকেজ সেম, বাট প্যাকেজটা আপনি ডেলিভারি কিভাবে করবেন এটা আপনি তার অবস্থান অনুযায়ী চেঞ্জ করবেন। এটা হলো একটা। দুই নাম্বারটা হলো যে আপনার টার্গেট অডিয়েন্স কারা, এটা আপনার বুঝতে হবে। যে আপনার যে দাওয়াটা, আপনার যে অ্যাক্টিভিজমটা, এটা আপনি কাকে টার্গেট করে করতেছেন বা কাকে কেন্দ্র করে করতেছেন। ঠিক আছে, এটা কি আপনি মাদ্রাসা ছাত্রদের জন্য করতেছেন? এটা কি আপনি তাবলিগের মানুষদের জন্য করতেছেন? এটা কি আপনি আপনার মতো যারা আছে প্র্যাকটিসিং মুসলিম তাদের জন্য করতেছেন? আপনি কি এটা যারা 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করে বা ইভেন 3 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করে তাদের জন্য করতেছেন? না, অবশ্যই না। আপনি এই দাওয়াটা করতেছেন কাদের জন্য? আপনি করছেন সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ, যে আদর্শিকভাবে সেকুলারও না, আবার সে আদর্শিকভাবে পুরোপুরিভাবে দিনকে পরিপূর্ণভাবে সে বুঝে নাই এখনো বা গ্রহণ করে নাই। সে মনে করেন শবে বরাতেও সে নামাজ পড়ে, রমজানে সে রোজা রাখে, আবার 30 সে ঘুরতে বাইর হয়। এরকম মানুষ আছে নাকি? নাই, অবশ্যই আছে, এবং এরকম মানুষই আসলে বেশি সমাজে। এরা হলো আপনার টার্গেট অডিয়েন্স। এটা খুব ভালো মতো খেয়াল রাখবেন, কারণ আপনাদের অনেকের অ্যাক্টিভিজম আমি দেখছি, আপনাদের বলতে বোঝাচ্ছি আমভাবে, যে টার্গেট অডিয়েন্স হলো আমরা নিজেরাই। আপনি একটা সেমিনার করছেন, ওখানে কথা শুনতেছে আপনি নিজেরাই। আপনি একটা বয়ান করতেছেন, ওইটা হলো আপনাদের আমাদের জন্যই। আপনি এমন সব টার্মিনোলজি ইউজ করতেছেন, এমন সব কথা বলতেছেন যেটা আমরাই বুঝি, সাধারণ মানুষ এখনো বুঝে না। রাইট? তাকে তার ভাষায় বোঝাইতে হবে, তাকে সে যেটা দিয়ে বোঝে সেটা দিয়ে বোঝাইতে হবে। তাকে গিয়ে আপনি জ্ঞান দিলে হবে না। এই তুমি শোনো, এভাবে বললে হবে না। এই জাহেল এদিকে আসো, শোনো, এভাবে বললে তাকে হবে না। আপনার তাকে দাওয়া করতে হবে। ঠিক আছে? আপনাকে এবং তাকে কনভিন্স করতে হবে আপনার আদর্শ দিয়ে, আপনার কুরবানি দিয়ে, আপনার আখলাক দিয়ে, এই সবকিছু দিয়ে আসলে আপনার তাকে বুঝাইতে হবে। এগুলো সবগুলো আসলে দাওয়া। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার ইসলামিস্টরা আপনার টার্গেট অডিয়েন্স না, মাদ্রাসার ছাত্র বা শিক্ষক তারা আপনার টার্গেট অডিয়েন্স না, তাবলিগের ভাইরা তারা আপনার টার্গেট অডিয়েন্স না। ঠিক আছে, কোন ইসলামী সংগঠনের ভাইরা তারা আপনার টার্গেট অডিয়েন্স না। আপনার সমমনা যারা আছে তারা আপনার টার্গেট অডিয়েন্স না। আপনার টার্গেট অডিয়েন্স হলো সাধারণ মানুষ, মূল সমাজ, সমাজের মূল ধরার মানুষ, যারা পুরোপুরি সেকুলার না, আবার যারা পুরোপুরি প্র্যাকটিসিং মুসলিম না। এটা বুঝতে হবে। আমরা নিজেরাই একটা অনুষ্ঠান করলাম, নিজেরাই কথা বললাম, নিজেরাই শুনলাম, নিজেরাই পিচ চাপড়াইলাম, নিজেরাই নিজেদের বাহবা দিলাম যে খুব চমৎকার একটা কাজ হয়েছে, এরকম হইলে বুঝতে হবে যে কাজটা আসলে যথাযথভাবে হচ্ছে না। এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট, সেটা হলো নো ইয়োর এনভায়রনমেন্ট। আপনার পরিবেশটাকে আপনার জানতে হবে। এর আগের পয়েন্টটা ছিল কি, যে আপনার আহ শ্রোতা বা দর্শক বা মাদউ যাকে আপনি দাওয়া করবেন তার অবস্থা আপনার জানতে হবে। এটা হলো আপনার পরিবেশটা আপনার জানতে হবে। আমি আবার ক্রিকেটের এক্সাম্পল দেই। মনে করেন আপনি, আমরা কোথাও টুর্নামেন্ট খেলতে যাচ্ছি মনে করেন। এখন আপনি যদি ধরেন ইংল্যান্ডে যান টুর্নামেন্ট খেলতে, আপনি কিন্তু ইংল্যান্ডের পিচ সম্পর্কে আপনার জানতে হবে। আপনি ব্যাটিং করেন বা বোলিং করেন, যেটাই করেন, ওই পিচ সম্পর্কে আপনার জানতে হবে। পিচটা কিভাবে বিহেভ করে, ওখানে বাউন্স কেমন হয়, ওখানে সুইং কেমন হয়, ওখানে স্পিন কেমন হয়, ওখানে ডিউ কেমন আছে বা কুয়াশা কেমন আছে, এগুলো আপনার ভালো মতো জানতে হবে। তাই না? নইলে কিন্তু আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না, ব্যাটিং বলেন বোলিং বলেন। বাংলাদেশের পিচ আর ইংল্যান্ডের পিচ একরকম না, দুটাতে বাউন্স একরকম হয় না, দুটাতে সুইং একরকম হয় না। একইভাবে, অর্থাৎ যেখানে আপনি খেলবেন ওই মাঠ আপনার বুঝতে হবে, ওই মাঠকে আপনার চিনতে হবে। ওটা চিনে আপনি আপনার স্ট্র্যাটেজি নেবেন। সিমিলারলি, যে সমাজের মধ্যে আপনি কাজ করতেছেন, যে অঞ্চলে আপনি কাজ করতেছেন, যে এলাকায় আপনি কাজ করতেছেন, ওইখানকার অবস্থা, ওইখানকার মানুষের মনস্তত্ত্ব, তাদের ভাষা, তাদের কনসার্ন, তাদের কষ্ট, তাদের আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা না বুঝলে আপনার হবে না। একইভাবে এই ভূখণ্ড যেটা, এই যে বাংলার এই যে মাটিটা, এটার যে ইতিহাস, এটাও আপনাকে জানতে হবে। এখানে শত শত বছরের মুসলিম শাসন ছিল, তারপর এখানে ব্রিটিশ আগ্রাসন ছিল, শোষণ ছিল, আবার ব্রিটিশদের সময়ে এখানে বিভিন্ন তাজদিদি আন্দোলন হয়েছে, ফরাইজিদের আন্দোলন, তিতুমিরের আন্দোলন, বালাকোটের আন্দোলন, এগুলো হয়েছে। এগুলো আপনার জানতে হবে। এখানে বড় বড় পট পরিবর্তনের ঘটনা ঘটছে, 747 সালের দেশভাগের ঘটনা, 71 সালের যুদ্ধের ঘটনা, 2013 সালের শাপলা বনাম শাহবাগের যে দ্বন্দ্ব, এই ঘটনা, এগুলোকে আপনার বুঝতে হবে, শরিয়ার আলোকে যাচাই করতে হবে। কারণ আপনি যদি আপনার ইতিহাসকে না বুঝেন, আপনার মানুষের ইতিহাসকে না বুঝেন, আপনি তো আসলে তাকে সামনে কি হবে এটা দেখাইতে পারবেন না। ভবিষ্যতের ব্যাপারে তাকে আপনি স্বপ্ন দেখাইতে পারবেন না।
ঠিক আছে। সিমিলারলি দেশের মানুষের অর্থনৈতিক সমস্যাগুলা, সোশ্যাল সমস্যাগুলা আপনার বুঝতে হবে, অ্যাটলিস্ট যেখানে আপনি কাজ করছেন সেখানে বুঝতে হবে। আপনার দেশের রাজনীতির যে ডায়নামিকটা আছে, সমীকরণ যেগুলো আছে, এগুলো জানতে হবে। আমরা রাজনীতিক না, আমরা রাজনীতি করতেছি না, আমরা সামাজিক কাজকর্ম করছি, অ্যাক্টিভিজম করছি, বাট স্টিল ওটা আপনার জানতে হবে। ঠিক আছে। এবং ওই অঞ্চলের মানুষের মেন্টালিটি, বৈশিষ্ট্য আপনার জানতে হবে। ফর এক্সাম্পল, চট্টগ্রামের মানুষের মেন্টালিটি একটা নির্দিষ্ট ধরনের হয়, তাই না? আবার সিলেটের মানুষের দেখবেন আরেক রকমের হয়, এগুলো আপনার বুঝতে হবে। একইভাবে বেশিরভাগ মানুষ কিন্তু আদর্শ দ্বারা চালিত হয় না, এটা বাস্তবতা। পৃথিবীর ইতিহাসে অধিকাংশ মানুষ কখনোই আদর্শ দ্বারা চালিত হয় না, তারা চালিত হয় তাদের দৈনন্দিন জীবনে যেসব কনসার্ন সেগুলো নিয়ে। উপার্জন, আয় রোজগার, খাওয়া, ফ্যামিলি, এইসব নিয়ে। ঠিক আছে না? সো এগুলো, তার কনসার্ন গুলা কি, এগুলো নিয়ে আপনার বুঝতে হবে, এবং সেটার মধ্য দিয়ে আপনি তাকে আলোচনা করবেন। তার মনে করেন যে কনসার্ন, সেটা নিয়ে কথা বলবেন, ওই কথার মধ্য দিয়ে আপনি আপনার দাওয়া নিয়ে আসতে হবে। আপনি তাকে বসায়, "এই বসো", তারপর লেকচার দিলেন 20 মিনিট, এরকম হলে হবে না। আপনার দাওয়াটা জীবনমুখী হইতে হবে, আপনার অ্যাক্টিভিজম জীবনমুখী হইতে হবে। এবং ফাইনালি একটা বিষয় যেটা, নিজের কওমের প্রতি এবং মাদউর প্রতি আপনার মধ্যে মমতা থাকতে হবে। আপনি যাকে দাওয়া করতেছেন, আপনার যে সমাজ, এটার প্রতি আপনার মমতা থাকতে হবে। আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে বা আমাদের ভাইদের অনেকের মধ্যে একটা বিষয় আছে যে, আরে ধুর, এদেরকে দিয়ে কিছু হবে না, এরা সবাই খুব খারাপ, আরে ধুর, এরা এই সেই হ্যান ত্যান, বাঙালির চেয়ে খারাপ কিছু নাই, এই সেই অনেক কথাবার্তা এখানে আছে। এইরকম অ্যাটিটিউড যদি আপনার হয়, আপনি আসলে দাওয়া দিয়ে খুব বেশি কিছু করতে পারবেন না। এবং নবী রসুলদের দাওয়া যদি আমরা দেখি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তারা সবাই তারা সবাই তাদের কওমের প্রতি একেবারে আন্তরিকভাবে কনসার্ন ছিলেন। তারা আসলেই চাইতেন যে এদেরকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই, এদেরকে আমি আগুন থেকে বাঁচাইতে চাই। এবং আমাদের সাথে আমাদের কম বা এই কমের যে অবস্থা, এর চেয়ে অনেক বেশি খারাপ অবস্থা অন্যান্য কমের ছিল। কিন্তু তাও নবী রাসূলরা কিন্তু তাদের জন্য দোয়া করছেন, চেষ্টা করছেন, কষ্ট করছেন। তো এই জন্য আপনি যদি আপনার কমকে ঘৃণা করেন, তাহলে আপনার দাওয়ায় কোনো কাজ ইউজুয়ালি হওয়ার কথা না। এটাও আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে রুল কি? রুল নাম্বার 6 হলো, সরি, রুল নাম্বার 6 হলো যে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। এটার মানে কি? এটার মানে হলো আমাদের সবার একটা কমফোর্ট জোন আছে। কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পছন্দ করি। ঠিক আছে। এবং এগুলোর মধ্যে আমরা থাকতে চাই। যে কাজটা আমি একটু পছন্দ করি, যে কাজটা আমার একটু সহজ লাগে, যে কাজটা আমার একটু ভালো লাগে, যে কাজটা আমার একটু পরিচিত, আমি এটার মধ্যেই থাকতে চাই। আর যেই কাজটা আমি আগে কখনো করি নাই, যেটা করতে আমি অভ্যস্ত না, ঠিক আছে, যেটা করতে গেলে আমার একটু অস্বস্তি লাগে, একটু নার্ভাসনেস কাজ করে, দেখা যাবে ওইটা থেকে আমি একটু দূরে থাকতে চাই। ঠিক আছে। সো এইটা হলো কমফোর্ট জোনের আইডিয়াটা। সো আপনি যদি কার্যকরী ভাবে অ্যাক্টিভিজম করতে চান, আপনি যদি একজন ভালো অ্যাক্টিভিস্ট হইতে চান, আপনি যদি ওই গোলগুলো অর্জন করতে চান যেগুলোর কথা আমরা বললাম, তাহলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বের হইতে হবে। অনেক অ্যাক্টিভিটি এরকম থাকতে পারে যেটাতে আপনার কাছে অস্বস্তি লাগবে। অনেক কাজ আছে যেটা হয়তো বা আপনার পার্সোনালিটির সাথে যায় না, কিন্তু আলটিমেটলি এইখানে আপনার নিজের প্রেফারেন্সকে নিচে রাখতে হবে, এবং কওমের প্রয়োজন কোনটা, দিনের প্রয়োজন কোনটা, সেটাকে উপরে আনতে হবে। ঠিক আছে। আমার ইনহিবিশন, আমার অস্বস্তি, আমার প্রেফারেন্স, আমার লজ্জা, এগুলোকে ডাউন করতে হবে। আর প্রয়োজনটা কি, দিনের প্রয়োজনটা কি, কওমের প্রয়োজনটা কি, সময়ের চাহিদা কি, সেটাকে উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে। কারণ এটা হলো উম্মার প্রজেক্ট, এখানে হলো কওমের স্বার্থ জড়িত। আমার দেখতে হবে যে আমার কওমের স্বার্থের জন্য আমার কি করা দরকার। নিজের প্রেফারেন্স আমার কাছে ভাল লাগতেছে না, আমি ভাই এটা পারি না, এটা আসলে আমাকে দিয়ে হবে না, এটার জন্য তো আমি একটা দরকারি কাজ ছেড়ে দিতে পারি না, তাই না? সো এরকম অনেক কাজ থাকবে যে, লিফলেট বলেন, দেয়াল লিখন বলেন, স্ট্রিট সার্ভে বলেন, জরিপ করা বলেন, মিছিল করা বলেন, সেমিনার করা বলেন, অনেক কিছু থাকতে পারে যেটা আপনি আগে করেন নাই, আপনার অস্বস্তি লাগতে পারে, বাট স্টিল আপনাকে ওটা করতে হবে। এবং একই সাথে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান, যে কোনো ভাবে ডেভেলপ করতে চান, নতুন একটা স্কিল শিখতে চান, পাবলিক স্পিকিং শিখতে চান, আরবি ভাষা শিখতে চান, শরিয়া শিখতে চান, যা কিছু আপনি চান, ভালো রেজাল্ট করতে চান, নতুন একটা সেক্টরে চলে যেতে চান, আপনি এক জায়গায় পড়াশোনা করছেন, আপনি জীবিকার জন্য অন্য সেক্টরে যাইতে চান, সেক্টর চেঞ্জ করতে চান, প্রত্যেকটা ক্ষেত্রে বারবার আপনাকে দেখবেন আপনি কমফোর্ট জোন থেকে আপনাকে বের হইতে হবে। আপনি যদি জাস্ট মাসল বানাইতে চান, আপনি শারীরিকভাবে ফিট হইতে চান, আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে হইতে হবে। আপনাকে কষ্ট দিতে হবে, নিজের শরীরকে আপনার কষ্টের মধ্য দিয়ে নিয়ে যেতে হবে, তারপরে আপনি শক্তিশালী হতে পারবেন। ঠিক আছে। তো এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা। সো এটা হলো রুল নাম্বার 6 ছিল। এবার হলো রুল নাম্বার 7, বি প্রফেশনাল। এটার মানে কি?
আপনার কাজ হইতে হবে পেশাদারি। পেশাদারি মানে কি? অ্যাক্টিভিজমের যে কাজটা আপনি করবেন, এটা আপনি করবেন একটা প্রফেশনাল অ্যাপ্রোচে। কি করব, কিভাবে করব, কেন করব, সবকিছু যেন ক্লিয়ার থাকে। আপনারা টিমে 5 জন আছেন, কার দায়িত্ব কি, একদম সবার দায়িত্ব অ্যালোকেশন করা থাকবে। এইভাবে আপনার কাজগুলো করতে হবে। এগুলো ঠিক না করে জাস্ট জজবা আসলো একটা কাজ করে ফেললাম, এরকম হইলে হবে না। কেন করতেছি, কি গেইন করতে চাচ্ছি, এগুলো যদি ক্লিয়ার না থাকে, জাস্ট ভাইরাল টপিক আসতেছে আর আপনি লাফালাফি করতেছেন, এভাবে আসলে আলটিমেটলি আপনার তেমন কিছু অ্যাচিভ হবে না, আপনার কাজটা গ্রো করবে না। ঠিক আছে? মনে করেন আপনি একটা কর্পোরেট অফিস চালাচ্ছেন, আপনার একটা স্টার্ট আপ আছে। মনে করেন আপনাকে 50 লক্ষ টাকা বিনিয়োগ করলো একজন লোক, যে ঠিক আছে তোমার এই ব্যবসা আমার আইডিয়াটা পছন্দ হয়েছে, 50 লক্ষ টাকা নাও, এখন তুমি যা যা করতে চাই করো। এখন আপনার কিন্তু, আপনি কি করবেন? 50 লক্ষ টাকা আসছে, আচ্ছা গিয়ে আমি এখনই গিয়ে গুলশান একটা অফিস দিব, আর আমার অফিসের জন্য একটা গাড়ি কিনতে হবে, একটা প্রাডো কিনতে হবে। আপনার টাকা শেষ অলরেডি, আপনি মনে করেন ঋণে চলে গেছেন, তাই না? কিছু করার আগে এরকম তো আপনি করবেন না। আপনি কি করবেন? আপনি সিরিয়াসলি চিন্তা করবেন, একটা ডেলিভারিট প্ল্যানিং করবেন, একটা অ্যানালিসিস করবেন, যে ঠিক আছে আমার আগামী 6 মাসের প্ল্যান কি, আমার 6 মাসের বাজেট কি, আমার গোল গুলা কি, 1 বছর পর কি, 2 বছর পর কি, এর জন্য আমার কি কি লোক লাগবে, আমার কাছে সাথে কয়জন লোক আছে, কয়জন লোক আনতে হবে, নতুন লোককে কিভাবে আনবো, নতুন লোক আনার সময় তার কি কি স্কিল থাকা দরকার, না থাকলে সেটা ডেভেলপ করবো কিভাবে, আমার কি কি স্কিল দরকার, সব কিছু কিন্তু আপনি চিন্তা করবেন। আপনি অ্যানালাইজ করবেন, আপনি কাজগুলো ভাগ করবেন, তারপর আপনি কাজগুলো অ্যালোকেট করবেন, যে ঠিক আছে অমুক তোমার কাজ এইটা, তমুক তোমার কাজ এইটা, এই টিমের কাজ এইটা, সেই টিমের কাজ এইটা। রাইট? এবং আপনি আপডেট নিবেন, যে তোমার কাজ কিন্তু আমি আপডেট নিব 7 দিন পর, এবং এই এই বিষয়ে আপডেট দিবা, এবং আপনি ফলো আপ করবেন। তাই না? আপনি কিন্তু যেন তেন ভাবে কাজ করবেন না। সো দিনের ক্ষেত্রে এটা কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে করবেন, আর দিনের কাজটা হলো আল্লাহ জাবাজালের জন্য কাজ। এটা আপনার এহসানের সাথে করতে হবে। আপনার উদ্দেশ্য হবে যে সবচেয়ে চমৎকার ভাবে যেন আমি কাজটা করতে পারি। রাইট? আমার আল্লাহর জন্য আমি করতেছি। মালিকুল মুলক রব্বুল আরশুল আযীম, তার জন্য আপনি কাজ করছেন, আপনার কাছে তো তার কোনো দরকার নাই। আপনি যেন ভাবে একটা কাজ করে বলবেন যে আমি আল্লাহর জন্য করছি, এটা হয় না। আপনি সবচেয়ে চমৎকার ভাবে করতে হবে, সাধ্য মতো আর কি। সো এই জিনিসটা মাথায় রাখবেন। জজবা ভালো, জজবা আমি খারাপ বলতেছি না, এটা মানে এটা না আমি বলছি জজবা খারাপ। আমাদের দেশে অনেকে এটা বলে, ও জজবাতি, অতি জজবাতি, এই সেই, এগুলা ফালতু কথা আমার মতে। জজবা খুব দরকার, দুনিয়াতে কোনো ভালো কাজ জজবা ছাড়া হয় না। কিন্তু জজবা হলো ইঞ্জিন, জজবা হলো একটা গাড়ির ইঞ্জিনের মতো। মনে করেন একটা গাড়ির ইঞ্জিন খুব পাওয়ারফুল, রেসিং কার, মনে করেন ফর্মুলা 1 রেসিং এর যে গাড়ি সেরকম ইঞ্জিন অসাধারণ, এই গাড়ির স্পিড 200 কিলোমিটার উপরে উঠে 8 সেকেন্ডের মধ্যে, মনে করেন। কিন্তু স্টিয়ারিং কাজ করে না, ব্রেক কাজ করে না, গিয়ার বক্সের সমস্যা। এখন এই গাড়ি নিয়ে আপনি কত দূর যেতে পারবেন? যেতে পারবেন না। আপনি 100 ফিট যাইতে যাইতে 4-5টা অ্যাক্সিডেন্ট করবেন, 2-3টা মানুষ মারবেন, তাই না? সো জজবা হলো ইঞ্জিনটা, কিন্তু আপনার ইঞ্জিন থাকলে হবে না, আপনার স্টিয়ারিং লাগবে, আপনার ব্রেক লাগবে। রাইট? আপনার ওই যে এইগুলা হলো ওই প্ল্যানিং, এটা হলো প্রফেশনাল হওয়া, এটা হলো প্রপারলি ডেলিবারেটলি ধাপে ধাপে কাজটা ভাগ করে আগানো, এই জিনিসটা আপনার থাকা লাগবে। জজবাকে আপনি, জজবা হলো ফুয়েল, এটা হলো আগুন যেটা আপনাকে চালায় নিয়ে যাবে। বাট আপনার আকলেরও এখানে কাজ আছে। আপনি আকল অফ করে খালি জজবা দিয়ে চললে হবে না, আবার খালি জজবা অফ করে খালি আকল দিয়ে চললে সেটাও হবে না। এটা মাথায় রাখতে হবে। সো এইটা হলো আরেকটা বিষয়। এখানে আরো কিছু পয়েন্ট আছে, ওটা আমি স্কিপ করলাম, আলোচনা আমরা যেহেতু শর্ট রাখতে চাচ্ছি। আচ্ছা, রুল নাম্বার 8-এ আমরা চলে যাই। আচ্ছা সরি, অর্গানাইজিং এর ক্ষেত্রে আরেকটা বিষয় আরে বলি, সেটা হলো যে প্রফেশনাল হওয়ার ক্ষেত্রে আপনাদের, যেখানে আপনারা কাজ করতেছেন সেখানে একটা এফিশিয়েন্ট স্ট্রাকচার আপনার বানাইতে হবে, একটা কাঠামো তৈরি করতে হবে। মনে করেন আপনারা এলাকা ভিত্তিক একটা ক্লাব নিয়ে কাজ করতেছেন, অথবা আপনারা ইউনিভার্সিটিতে একটা ইসলামিক সোসাইটি নিয়ে কাজ করতেছেন, অথবা আপনারা অন্য কোনো ফরম্যাটে কাজ করছেন, যে ফরম্যাটেই করেন এটার মধ্যে একটা প্রপার অর্গানাইজেশনাল সিস্টেম আনবেন। এটার মানে কি? মানে হলো আপনার কাজটা যেন প্রসেস ওরিয়েন্টেড হয়, ইন্ডিভিজুয়াল ওরিয়েন্টেড না হয়। মানে একটা লোকই সব কাজ করতেছে, ওই লোকটাকে সরাই দিলে কাজটা আর হয় না, এরকম যেন না হয়। বরং একটা সিস্টেম ডেভেলপ করেন, কাজগুলা কি কি কাজ করেন এটা বোঝেন, এটা শেখান, নিজে বুঝেন আরেকজনকে শেখান, যাতে আপনি চলে গেলেও কাজটা যেন চলে। ব্যক্তিকে সরায় গেল, কাজটা যেন চলে। একটা সিস্টেম তৈরি করেন, একটা প্রসেস তৈরি করেন। ঠিক আছে? যে কোনো ভালো কাজ কিন্তু এইভাবে চলে, ব্যক্তি ওরিয়েন্টেড হয় না। যে কোনো ভালো কাজ দেখবেন, একটা ভালো ব্যবসা প্রতিষ্ঠান বলেন, একটা ভালো আন্দোলন বলেন, একটা দাওয়াতি কাজ বলেন, যে কোনো কাজ দেখবেন একটা সিস্টেম তৈরি হয়ে যায়। ফলে মূল লোকটা তো মারা যাবে এক সময়, তাই না? যে কাজটা শুরু করছে সে তো মারা যাবে, বা শুরুর দিকের লোকরা তো একসময় মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে তারা। তখন কাজটা চলবে কিভাবে? এই সিস্টেমের মাধ্যমে কাজটা চলবে। এই কাজটা আপনার করতে হবে, যে একটা প্রপার সিস্টেম আপনার করতে হবে। এবং আহ আপনার যেটা করতে হবে, যারা নতুন যুক্ত হবে
তাদের ডেভেলপমেন্ট কিভাবে হবে, কিভাবে তারা আস্তে আস্তে দায়িত্ব নিতে শিখবে, লিডারশিপ নিতে শিখবে, এগুলোর একটা প্রসেস, এগুলোর একটা প্রক্রিয়া আপনার তৈরি করে দিতে হবে। ঠিক আছে, এইটা হলো আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, রুল নাম্বার 8, এটা হলো কোয়ালিটি এঙ্গেজমেন্ট। এটা মানে কি? কোয়ালিটি এঙ্গেজমেন্ট মানে হলো যে আলহামদুলিল্লাহ অ্যাক্টিভিজমের ক্ষেত্রে আমরা ভাইদের অনেক রেসপন্স পাচ্ছি, অনেক ধরনের রেসপন্স আমরা পাচ্ছি, এটা ইতিবাচক। কিন্তু সেই সাথে এটাও সত্য যে এখনো পর্যন্ত অ্যাক্টিভিজমের যে কোয়ালিটিটা আমরা দেখতেছি এটা খুব একটা সমৃদ্ধ না। এটা মানে কি? এটা মানে দেখেন, মেইনলি আমাদের কাজগুলো কি হয়েছে, অ্যাক্টিভিজমের যে কাজগুলো হয়েছে ওগুলো কি হয়েছে এক্স্যাক্টলি চিন্তা করেন তো। লিফলেটিং হয়েছে, কিছু পোস্টারিং হয়েছে, এবং কিছু আলোচনা অর্গানাইজ করা হয়েছে মসজিদে বা মাদ্রাসায় কেন্দ্রিক। মেইনলি এই তিনটাই, লিফলেট, পোস্টারিং, আলোচনা, মূলত এই কাজগুলাই হয়েছে। কিন্তু এখানে কিন্তু আরো অনেক কিছু করার আছে আপনাদের, আমাদের। জাস্ট লিফলেট পড়ে বা জাস্ট পোস্টার দেখে একটা ছেলে কিন্তু খুব বেশি প্রভাবিত হবে না। আপনি কিন্তু তার মনোজগতে পরিবর্তন ওইভাবে আনতে পারবেন না। ফর কম্প্যারিজন, আপনি বাংলাদেশের বামপন্থীদের দিকে তাকান। বামপন্থীদের সাথে আমাদের আদর্শিক বিরোধ হলো মানে উত্তর দক্ষিণের মতো, রাইট? সেটা ঠিক আছে, আমরা তাদের কাছ থেকে মানে আদর্শিকভাবে তারা সম্পূর্ণভাবে আমাদের চেয়ে ভিন্ন। কিন্তু তাদের কাজের কোয়ালিটি দেখেন, তাদের কাজের ব্যাপ্তি দেখেন, ঠিক আছে, তাদের আউটপুট গুলা দেখেন, দেখবেন যে এই জায়গাতে আমরা কিন্তু তাদের চেয়ে অনেক বেশি পিছায় আছি। ঠিক আছে, এই জায়গাগুলোতে কিন্তু আমরা তাদের চেয়ে অনেক বেশি পিছায় আছি। একটা মিনিট। আর আচ্ছা, সাউন্ড একটু কমে গেছে বলতেছিল একজন। আচ্ছা, আশা করি এখন সাউন্ড থাকবে। ঠিক আছে, সো এটা হলো যে কোয়ালিটি এঙ্গেজমেন্টের একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন যে অ্যাক্টিভিজম সবচেয়ে ভালো হয়েছে কোন কোন সময়, আপনারা একটু চিন্তা করে দেখেন যে কোন কোন ক্যাম্পেইন গুলা খুব ভালোভাবে মানে কাজ হয়েছে। আমার হিসেবে দুইটা জায়গায় আমি দেখছি খুব ভালোভাবে কাজ হয়েছে। বারবার। আচ্ছা, হ্যাঁ, সরি। আমার হিসেবে দুটো জায়গায় খুব ভালোভাবে কাজ হয়েছে। একটা হলো ভ্যালেন্টাইন্স, আর আরেকটা হলো ট্রান্সজেন্ডার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই দুটার ক্ষেত্রেই একটা জিনিস কমন আছে। কমন কি? এই দুটার ক্ষেত্রেই সব কিছু আগে থেকে রেডি করা ছিল। ভ্যালেন্টাইন্সের লিফলেট আগে থেকে রেডি করা, অনলাইনে লেখা ছিল। ডিজাইন আগে থেকে রেডি করা, অনলাইনে ছিল। রাইট? সো যারা অ্যাক্টিভিস্ট তাদের কি করতে হয়েছে, তারা খালি কোনো এক জায়গা থেকে প্রিন্ট করে বিলি করতে হয়েছে। এই তো, আর কিছু কিছু করতে হয় না। এবং ভ্যালেন্টাইন্স নিয়ে কিন্তু অনলাইনে প্রচুর লেখালেখি হয়েছিল, প্রচুর মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা বা সচেতনতা তৈরি করা, এটা হয়েছিল, যেটা থেকে মানুষ উদ্বুদ্ধ হয়েছে কাজ করতে। একইভাবে সেম কথা উইথ ট্রান্সজেন্ডার। রাইট? বই টই ছিল খুব তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ অনেক বিস্তারিত আলোচনা কিন্তু চলে আসছিল। তো এরপর এগুলো করা খুব ইজি হয়ে গেছিল। তো এটা কিন্তু সব ক্ষেত্রে আপনার হবে না। ওই যে আমি বলতেছিলাম যে অ্যাক্টিভিজমে আপনার কিন্তু কন্টিনিউস লেগে থাকতে হবে, 12 মাসে 13 পার্বণ, রাইট? তা আপনি 12 মাসে 13 পার্বণের প্রত্যেকটা কি এরকম লেখা থাকবে আপনাদের জন্য রেডি করা, প্রত্যেকটা থেকে এরকম ডিজাইন করা থাকবে রেডি করা? না, এটা থাকবে না। কে করবে? সবার তো নিজেদেরও কাজ আছে, ফ্যামিলি আছে, জীবন জীবিকার কাজ আছে। এইগুলো আপনাদের রেডি করতে পারতে হবে। ঠিক আছে, সো এই কাজগুলো আপনাদের তৈরি করতে হবে। এই যে ধরেন লেখা তৈরি করা বা ডিজাইন করা বা একটা উদ্যোগ নেওয়া যে এই বিষয়ে একটা কাজ করা যাইতে পারে, এইগুলো কিন্তু আপনাদের চিন্তা করতে হবে এবং এখানে আপনাদের আগায় আসতে হবে। ন্যারেটিভ তৈরি করা, আদর্শিক একটা বয়ান তৈরি করা, হ্যাঁ এটা হয়তো বা যারা লেখালেখি করেন, যারা বুদ্ধিবৃত্তিক কাজ করেন তারা করবেন। কিন্তু স্পেসিফিক্যালি অ্যাক্টিভিজমের সাথে যে বিষয়গুলো জড়িত, লিফলেট বলেন, পোস্টারিং বলেন, ডিজাইন করা বলেন, সেমিনার আয়োজন বলেন, জরিপ করা বলেন, এরকম যা যা কিছু আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আগায় আসতে হবে। আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে, খুঁজে খুঁজে আপনাদের ইনিশিয়েটিভ নিতে হবে। যে রোদ গরমে অনেক এই করতেছে, আচ্ছা এটা নিয়ে আমরা একটা কাজ করি। গাছের একটা বিষয় আছে, আমরা এটা নিয়ে একটা কাজ করি। বন্ধু একটা বিষয়, এখন পোলাপাইনের এসএসসি পরীক্ষা শেষ, এইচএসসি পরীক্ষা শেষ, কোন একটা উদ্যোগ নেই, আমার এলাকায় এরকম একটা কাজ করার সুযোগ আছে, এটা আমরা করি। এইভাবে আপনার খুঁজে খুঁজে কর্মসূচি বের করতে হবে। আমার ইউনিভার্সিটিতে এটা করার সুযোগ আছে, এটা করি। বা দেখি এটা করা যায় কিনা, ইউনিভার্সিটি না পারলে আমার এলাকার মেসের আশেপাশে করা যায় কিনা। খুঁজে খুঁজে আপনার কর্মসূচি বের করতে হবে। অনলাইনে একটা বিশাল ভাইরাল হবে, কেউ একজন কিছু একটা লিখে দিবে, কেউ একজন ওটা ডিজাইন করে দিবে, এরপর আমি খালি আরেকজন কেউ ওটা প্রিন্ট করে দিবে, এরপর আমি খালি প্রিন্টটা কুরিয়ারে ডেলিভারি নিব, এরপর গিয়ে লিফলেট বিলি করব। এটা অ্যাক্টিভিজম না। ঠিক আছে, এটা অ্যাক্টিভিজমের 100 ভাগের 1 ভাগের 1 ভাগ বলতে পারেন বা তার চেয়েও কম। সো এই জিনিসটা আপনার
শিখতে হবে আপনাদের। একটা বা আমি যদি আপনাদের বলি, ঠিক আছে, আপনারা মনে করেন আমরা জাকাত নিয়ে বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে বা ওয়াকফ নিয়ে বা মনোরোগের ইসলামী সমাধান নিয়ে আমরা ঢাকা শহরে একটা সেমিনার করতে চাই, অর্গানাইজ করেন। আপনারা কয়জন বলবেন যে আমরা পারবো অর্গানাইজ করতে? আমি আপনাদের বলবো যে আমি একদম টপ টায়ার একটা এই করতে চাই খুলনা শহরে। আপনারা কে আছেন? আমি বক্তা টক্তা সব নিয়ে আসবো, যত ভালো বক্তা লাগে আমি নিয়ে আসবো। কিন্তু আপনি আমার জন্য একদম সুন্দর এসি হল রুম করবেন, চমৎকার ভাবে ক্যামেরার ব্যবস্থা রাখবেন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করবেন। আপনারা কয়জন এটা পারবেন? কয়জন সাহস করে আগে আসতে পারবেন? এই স্কিল গুলো লাগবে কিন্তু ভাই। আপনি যাদেরকে প্রতিপক্ষ বলতেছেন, শাহবাগী বলেন, বামপন্থী বলেন বা অন্য যারাই বলেন, তারা কিন্তু এই কাজগুলো করতে পারে, খুব ভালোভাবে পারে। আপনি যদি এগুলো না পারেন তাহলে তো হবে না। ঠিক আছে না? সো এটা হলো আরেকটা বিষয়। আচ্ছা, পরের পয়েন্টে আমরা যাই। রুল নাম্বার 9, এটা হলো ডোন্ট জাস্ট নেগেট, ইনোভেট। এটা মানে হলো, আচ্ছা, এটার অর্থ হলো যে আমাদের বেশিরভাগ কাজ, ঠিক আছে, আমাদের বেশিরভাগ কাজ হলো বিরোধিতামূলক। আমরা কোনো কিছু একটার বিরুদ্ধে, আমরা ট্রান্সের বিরুদ্ধে, আমরা এলজিবিটির বিরুদ্ধে, আমরা ভ্যালেন্টাইন্স এর বিরুদ্ধে, ঠিক আছে, বা শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে বা ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, আপনি ওয়ালটনের ওই নাটকের বিরুদ্ধে, আপনি আড়ং এর ওই পোশাকের বিরুদ্ধে, আপনি কিছু না কিছুর বিরুদ্ধে। কিন্তু পিওরলি বিরোধিতা করে কিন্তু আপনি কখনো কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারবেন না। জাস্ট শুধু বিরোধিতা করে আপনি কিন্তু কোনো বয়ান তৈরি করতে পারবেন না, আপনি সামাজিক শক্তি অর্জন করতে পারবেন না। বিরোধিতা জরুরি, কিন্তু আপনি কিসের পক্ষে? আপনি সমাজের জন্য কি চান? এই জমিনের জন্য, এই কওমের জন্য আপনি কি ধরনের ফিউচার চান? ঠিক আছে, সেটা আপনার সমাজের কাছে পৌঁছায় দিতে হবে। বর্তমানে যেটা আছে এটা খারাপ, আচ্ছা বুঝলাম এটা খারাপ, কিন্তু আপনি কি চান সেটা আপনার মানুষকে বলতে হবে। সমাজের বিদ্যমান সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়, আপনার আদর্শ কিভাবে এগুলো সলভ করার কথা বলে, ইসলামের জায়গা থেকে সেই সলিউশন গুলো নিয়ে আপনার আলোচনা করতে হবে। তরুণদের অনেক সমস্যা আছে আজকে। পর্ন অ্যাডিকশন আছে, স্ক্রিন অ্যাডিকশন আছে, ডিপ্রেশন, রিলেশনশিপ সমস্যা, ক্যারিয়ার সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, অনেক 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 সমস্যা, মানুষের অনেক প্রবলেম, মানুষ হয়রান হয়ে আছে। এগুলো নিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটি করতে হবে। মানুষের যে সমস্যাটা আছে সেটা নিয়ে কথা বলতে হবে, সেটা নিয়ে আপনি আলোচনা করেন। ডিপ্রেশন এবং মেন্টাল হেলথ নিয়ে ইসলামের জায়গা থেকে অনেক কাজ করার আছে, অনেক আলোচনা করা যায়, অনেক সুন্দর সেমিনার আপনি করতে পারবেন। সো এই আলোচনাগুলো করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো এই আলোচনা করতে পারবো না, ফাইন, আপনি করতে পারবেন না, আপনি অর্গানাইজ করেন। আপনি এটা নিয়ে একটা হাইপ তুলেন, আপনি এটা নিয়ে মানুষের কাছে যান, আপনি বক্তার কাছে যান, কথার কথা এই যে শক্তি ভাইয়ের কাছে যান বা মেহেদী ভাইয়ের কাছে যান বা অন্য কারো কাছে যান, যে আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই, আপনার সময় দিতে হবে ভাই। আপনি একটা বক্তব্য রেডি করবেন, আপনি একটা আলোচনা উপস্থাপন করবেন ভাই, আমরা সব করবো, বাকি সব করতে হবে, আপনি ওই ইনিশিয়েটিভ নেন। ঠিক আছে, আপনি দেখেন যে আধুনিকতার কারণে, বস্তুবাদী চিন্তার ফলে সমাজে অনেক সমস্যা দেখা যাচ্ছে, যেমন ওল্ড হোমের সমস্যা, বৃদ্ধাশ্রমের সমস্যা। অনেকগুলো ক্লিপ ভাইরাল হয়েছে গত কয়েকদিনে। বাবার 5 কোটি টাকা 6 কোটি টাকার বাড়ি আছে ঢাকা শহরে, সে বৃদ্ধাশ্রমে পড়ে আছে, সম্পত্তির কারণে বাবাকে ছেড়ে গিয়ে পিটাইতেছে। এগুলো আসে না? তো এইগুলা কিন্তু আধুনিকতার সমস্যা, যেটা আমাদের সমাজকে খেয়ে ফেলতেছে এখন। তো এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন ইসলামের জায়গা থেকে, এগুলো নিয়ে আপনি লিফলেট করেন, এগুলো নিয়ে আপনি ছোট আকারে একটা সেমিনার করেন, এগুলো নিয়ে আপনি তরুণদেরকে কিছু কাজে অ্যাক্টিভ এই করেন, মানে তাদের এঙ্গেজ করেন যদি পারেন, দেখবেন সমাজের বড় একটা অংশ খুব ইতিবাচক ভাবে আপনার এই কাজটা মূল্যায়ন করবে। বিশেষ করে যারা একটু গার্ডিয়ান টাইপের আছে বা 30-এর উপরে যাদের বয়স, তারা দেখবেন খুব ইতিবাচক ভাবে এটা দেখবে। ঠিক আছে, সো এই কথাগুলো কিন্তু আমার আপনাদের বলে দেওয়ার দরকার না, বরং আপনাদের এই আলোচনাগুলো আমাদের কাছে আসা উচিত। যে ভাই এরকম একটা কাজ করা যায়, ভাই ওরকম একটা কাজ করা যায়, এইভাবে এভাবে করতে পারি। ঠিক আছে, কিভাবে করা যায়, আমি এটা এটা ভাবছি, আমি এটা এটা করতে চাই, আপনার এখানে হেল্প লাগবে। এরকম হওয়া উচিত জিনিসটা। ব্যাপারটা এমন হওয়া উচিত না যে আমরা ধাক্কায় ধাক্কায় আপনাদের দিয়ে কাজ করাইতেছি, বরং আপনারা কাজের আইডিয়া বারবার নিয়ে এসেছেন, আপনারা ধাক্কায় আমাদের দিয়ে কাজ বাইর করাবেন। এরকম হওয়া উচিত। আমাদের সমাজের বিভিন্ন সমস্যার সমাধান ইসলাম দিতে পারে। ওয়াকফের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, হিসবার মাধ্যমে। আপনি দারিদ্র্য বলেন, দ্রব্যমূল্যের সমস্যা বলেন, সাস্টেনেবিলিটি বলেন, সিন্ডিকেট বাজির সমাধান বলেন, অনেক কিছু এরকম আলোচনা আছে, এগুলো নিয়ে একাডেমিক কাজকর্ম আছে কিন্তু। তো এই আলোচনাগুলো কিন্তু সমাজে আমরা আনতে পারতেছি না। তো এগুলা করতে হবে। এগুলোর জন্য আপনি অর্গানাইজিং করেন, আপনি দৌড়াদৌড়ি করেন, আপনি প্ল্যানিং করেন, আপনি ইনিশিয়েটিভ নেন। বক্তাদের মনে করেন আমরা আনলাম, আমরা তাদেরকে মানাইলাম, এটা হোক, কিন্তু আপনাদের ওই কাজটা করতে হবে। বর্তমানে অবস্থা এমন দাঁড়াইছে যে যেগুলো কিছু করতে হলে দেখা যাবে 5-6 জন 7 জন লোক আছে, তাদেরকেই সব করতে হচ্ছে। এভাবে হলে তো ভাই হবে না। ঠিক আছে, একটা মানুষ কয়টা দিক দেখবে? আচ্ছা, সো এটা হলো
ওই জিনিসটা। আচ্ছা, রুল নাম্বার 10 বা রুল নাম্বার 10, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সেটা হলো যে আপনার আপন দা কোরআন এন্ড দা সুন্নাহ। এটা মানে হলো সিম্পলি যে আপনি যা কিছু করেন আপনার শরিয়ার সীমানার মধ্যে থাকতে হবে এবং শরিয়ার গাইডলাইনের ভেতরে থাকতে হবে। আপনার সুন্নাহর অনুসরণ করতে হবে। আপনি হারাম কিছু করতে পারবেন না, আপনি বিদার মধ্যে যাইতে পারবেন না। কালচার ওয়ার করতে গিয়ে আপনি কাওয়ালি সন্ধ্যা অর্জন করতে মানে অর্গানাইজ করলে হবে না। ঠিক আছে, শরিয়াতে হারাম এমন কিছু আপনি করলে হবে না। আপনি যদি দিনের সাথে আপোষ করে দিনের কাজ করতে চান, ঠিক আছে, বুঝেন, আপনি দিনের কাজ করতে চাইতেছেন, এটার জন্য আপনি দিনের সাথে আপোষ করতেছেন, হারাম কোন একটা কাজ করতেছেন। এটা হলে আপনি হয়তোবা শর্ট রানে, স্বল্প মেয়াদে কিছু অর্জন পাবেন, কিন্তু লং রানে আপনি হারবেন, দীর্ঘমেয়াদে আপনি হারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ অনেকগুলা প্রস্তাব দিছিল, তোমাকে রাজা বানাবো, তোমাকে আরবের সবচেয়ে সুন্দর 10টা নারীর সাথে বিয়ে দিব, তোমাকে সর্দার বানাবো, তোমার কথা 1 মাস চলুক, আমাদের কথা 1 মাস চলুক, ঠিক আছে না, তোমার কথা 10 মাস চলুক, আমাদের কথা 1 মাস, এরকম অনেক কথা তারা বলছে। আমরা আজকাল যেভাবে চিন্তা করতে শুরু করছি, এইভাবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, তাহলে উনি কি করতেন? উনি বলতেন যে আচ্ছা, তাদের কথা মানলে তো ভালো, দাওয়াটা এখন করা যাবে। এই দাওয়ার ফলে অনেকে, এখন তো মানুষ তারা কথা বলতেই দিচ্ছে না, তখন অনেক মানুষ শুনবে, অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে। রাইট, আমরা তো এভাবেই চিন্তা করি আজকাল, তাই না? এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন নাই। কারণ দিনের সাথে আপোষ করে দিনের মেহনত হয় না। দিনের সাথে আপোষ করার ইখতিয়ার আল্লাহ আযজা ওয়া জাল কাউকে দেন নাই। আল্লাহ আযজা ওয়া জাল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এই ইখতিয়ার দেওয়া হয় না যে দিনের সাথে উনি আপোষ করবেন। বিখ্যাত হাদিস আছে যে আমার এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, আরেক হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, তাও এখানে আমি কিছু পরিবর্তন করতে পারবো না, তাও আমি এখান থেকে সরতে পারবো না, কারণ এটা তো আমার ইখতিয়ার না, আল্লাহ ঠিক করে দিয়েছেন। So, দিনের সাথে আপোষ করে দিনের কাজ করতে চাইতেছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপোষ না করে আসলে দিনের কাজ করা যাবে না, তাহলে ফাইন ভাই, আপনি আপনার দিনের কাজ করার দরকার নেই, আপনি রিটায়ার করেন। আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকেন, আপনি আপনার নামাজ কালাম নিয়ে থাকেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই এটাতে। ইনশাআল্লাহ তাআলা আপনার আপনার ওজর থাকবে, আপনার দোষ থাকবে না, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা। কিন্তু আপনি দিনের অ্যাটলিস্ট আপনি অত বড় গুনার দিকে যাবেন না যেটা আপনি দিনের সাথে আপোষ করতে গিয়ে হবে। ঠিক আছে, সো যেই ইখতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় না, সেটা আপনাকে কে দিছে? কাজেই আকীদা এবং আমলের বিশুদ্ধতা, এটা প্রত্যেক তাজদিদি কাজের পূর্ব শর্ত। প্রত্যেক মুজাদ্দিদ আগে সমাজের ইসলাহ করছেন, সমাজের ইসলাহ করছেন, তারপর হয়তো সেটা কোথাও গিয়ে পলিটিক্যাল মুভমেন্ট হয়েছে, কোথাও সেটা সামাজিক মুভমেন্ট হয়েছে। ফরাইজিদের কথা চিন্তা করেন, শেখ উসমান বিন ফৌজির কথা চিন্তা করেন, ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কথা চিন্তা করেন, প্রত্যেকটা জায়গায় ইবনু তাইমিয়ার কথা চিন্তা করেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা চিন্তা করেন, সব জায়গায় এটা আগে একটা ইসলাহি মুভমেন্ট হিসেবে শুরু হয়েছে, এবং দিনের বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আমলের ভিত্তির উপরে। যদি স্বচ্ছ আকীদা না থাকে, যদি স্বচ্ছ ফিকির না থাকে, তাহলে আসলে আপনার কিচ্ছু নাই। এবং এটা না থাকলে আপনি যা ইচ্ছা করেন, আপনি দুনিয়া এপার ওপার করে ফেলেন, আলটিমেটলি লাভ নাই। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। আপনার আমল শুদ্ধ হইতে হবে, আপনার সিরিয়াস হইতে হবে, আপনার আকীদা শুদ্ধ হইতে হবে, এবং আপনার কিছু কোর ভ্যালুস থাকতে হবে, কিছু মৌলিক মূল্যবোধ আপনার থাকতে হবে, কিছু মূলনীতি আপনার থাকতে হবে, যেগুলোর সাথে আপনি আপোষ করবেন না। ফর এক্সাম্পল, ডেমোক্রেসি, এটার ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে যে এটা কুফর, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। গতানুগতিক রাজনীতি, এই ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে যে এখানে যে ফাঁদগুলো আছে, এখানে যে নোংরামি গুলো আছে, এখানে দিনের সাথে যে আপোষ করার ব্যাপারগুলো আছে, এটার ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে। ঠিক আছে, এবং এটা যখনই এরকম কিছু আপনার সামনে আসবে, আপনার মধ্যে একটা সেন্স কাজ করবে যে না, এটা তো আমি করব না, এটা তো আমার আদর্শের বিরুদ্ধে যায়। ঠিক আছে না? যেই আপনার সামনে, আমি যদি কালকে এসে আপনাকে বলি যে ভাই আসেন আমরা চলেন একটা দল করে নির্বাচন করি, এটাতে দিনের লাভ হবে, তখন যেন আপনার মাথায় ওই সেন্সটা কাজ করে যে এই কথা আমি গ্রহণ করবো না, এটা যেই বলুক। ঠিক আছে, ব্যাপারটা যেন এমন না হয় যে আপনার কোনো মূলনীতি নাই, আপনার কোনো বেস নাই, আপনার কোনো শেকড় নাই, যখন যে এসে কথা বলতেছে, যে একটু পারসুয়েসিভ, যার কথা যত সুন্দর, যার কথা যত মানুষের কনভিন্স করতে পারে, আপনি গলে যাচ্ছেন একবার এদিকে আরেকবার এদিকে, এটা যেন না হয়। মুমিনের অবস্থা হবে সে শক্ত ভিত্তির উপর দাঁড়াবে, সে জানে সে কোথায় আছে, তার ভিত্তি কি, সে কে, সে কি করতে চায়, সে কোথায় যাইতে চায়। কনফিডেন্সের সাথে আপনার ওখানে শক্ত থাকতে হবে। ঠিক আছে, সো আমরা যেই জায়গাটায় যাচ্ছি বা আপনারা যেই পথে নামতেছেন, এটা একটা সমুদ্র, এটা একটা স্টর্মি সি, বেসিক্যালি সমুদ্রের মধ্যে ঝড়, এরকম একটা সিচুয়েশন। এইখানে আপনি নামছেন, এখন আপনার নৌকা হলো কোরআন এবং সুন্নাহ, আপনার নৌকা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামার পথ, সালাফদের চেতনা। এগুলো আপনি ছেড়ে দিলে আপনি অবশ্যই এই সমুদ্রে এবং এই ঝড়ের মধ্যে হারায় যাবেন, নিশ্চিত।
ঠিক আছে? কাজে নিজের আদর্শটা ক্লিয়ার থাকতে হবে, নিজের আকীদাটা ক্লিয়ার থাকতে হবে, এবং এখানে কোনো আপোস করা যাবে না। আপনি জালিমের সহযোগী হইতে পারবেন না, এটা সম্ভব না। আপনি নৈতিকভাবে পরিষ্কার থাকতে হবে। আপনি যদি নৈতিক জায়গাটা হারায় ফেলেন, যদি নৈতিকতার জায়গাটাতে আপনি আপোস করে ফেলেন, তাহলে আপনি ওই পুরো কাজের গ্রাউন্ডটাই হারাই ফেলছেন আসলে, এবং আপনার কাজ ব্যর্থ হয়ে যাওয়ার আশঙ্কা ব্যাপক হয়ে যাবে তখন। ঠিক আছে? সো এইটা ছিল আমাদের 10টা মূলনীতি। আমি যদি সামারি করি, রুল নাম্বার 1 ছিল যে এটা একটা 100 মিটার দৌড় না, এটা একটা ম্যারাথন রেস অ্যাক্টিভিজম। অর্থাৎ অ্যাক্টিভিজম একটা দীর্ঘমেয়াদী কাজ, সেভাবেই নিজের মনোভাব এবং দক্ষতা তৈরি করে নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। 2 নাম্বার, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। অ্যাক্টিভিজমে দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো ক্রমাগত অ্যাক্টিভিজম করে যাওয়া, কাজ করতে করতে শেখা, ভুল থেকে শেখা, সংশোধনের মাধ্যমে শেখা। রুল নাম্বার 3, বি প্রোঅ্যাক্টিভ নট রিঅ্যাক্টিভ। ক্রিয়াশীল হও, প্রতিক্রিয়াশীল না। প্রতিক্রিয়াশীল হওয়া যাবে না। ঘটনা প্রবাহ আমাকে চালিত করতেছে, এটা যেন না হয়, বরং আমার পরিকল্পনা অনুযায়ী আমি ঘটনা প্রবাহকে প্রভাবিত করার চেষ্টা করব। রুল নাম্বার 4, নো ইয়োর অডিয়েন্স। আপনার দর্শক শ্রোতা শ্রেণী কারা, আপনার মাদউ কারা, এটা বোঝেন, সেইভাবে কাজ করেন। আপনার টার্গেট অডিয়েন্স সমাজের সাধারণ মানুষ, ইসলামপন্থীরা না। সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি অবস্থা অনুযায়ী দিনটা তাকে বোঝান, আপনার মেসেজটা তাকে বোঝান তার অবস্থা অনুযায়ী। মেসেজের সাথে আপোস করবেন না, ডেলিভারি মেথডটা তার অবস্থা অনুযায়ী তৈরি করবেন। রুল নাম্বার 5, নো ইয়োর এনভায়রনমেন্ট। আপনার প্রেক্ষাপটটা বোঝেন। এই জমিনের ইতিহাস, যেখানে আপনি কাজ করতেছেন সেখানে জনমানুষের অবস্থা, তাদের মনস্তত্ত্ব, আর্থসামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এগুলো স্পষ্ট ধারণা রেখে আপনি কাজ করতে হবে। রুল নাম্বার 6, গেট আউট অফ ইউর কমফর্ট জোন। নিজের অস্বস্তি, নিজের ইনহিবিশন কিংবা নিজের যে প্রেফারেন্স, এগুলোর উপরে প্রাধান্য দিতে হবে কাকে? উম্মার স্বার্থকে, কওমের স্বার্থকে। ঠিক আছে না? যা করা দরকার এটা করে ফেলতে হবে। আমার ভাল লাগতেছে না, আমি ভাই এটা পারি না, এই না সেই না, এগুলোর দাম নাই। কি করতে হবে? পুরুষ মানুষের এসব এসব কথা বলার সুযোগ নাই, এগুলো বাচ্চাদের কথাবার্তা। আপনার হলো যা কি করার দরকার ভাই, এইটা করা দরকার, ফাইন, এখন আমি এটা করব, এরকম হইতে হবে আপনার। রুল নাম্বার 7, বি প্রফেশনাল। আপনার নিজ নিজ ইউনিট নিয়ে, ইউনিট বলতে বোঝাচ্ছি আপনাদের যে মাজমুয়া আছে, এটা যেটাই হোক, এটা মনে করেন কোনো এলাকা ভিত্তিক ক্লাব হইতে পারে, কোনো ইসলামিক সংঘ, যেটাই হোক, এটাকে আমি ইউনিট বলতেছি। এটা নিয়ে আপনার অ্যাক্টিভিজম করতে হবে পেশাদারী মনোভাবের সাথে, প্রফেশনাল ম্যানেজমেন্টের সাথে, ওই দৃষ্টিভঙ্গি নিয়ে। কাজ হবে স্বচ্ছ, কাজ হবে দক্ষ, কাজ হবে ধারাবাহিক। ঠিক আছে? এবং আপনি ডেভেলপমেন্টাল প্রসেস রাখবেন, যে আমি 10 বছর পরে চাকরি বাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাব, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাব, কিন্তু আমার জুনিয়র যারা আছে এরা যেন এই কাজে আনে থাকে, এদেরকে আমি এভাবে রেডি করব। এই হলো এদের রেডি করার প্ল্যান। এইভাবে করতে হবে, তাহলে 2 বছর পর আপনার এই কাজ থাকবে না, 5 বছর পর আপনার এই কাজ থাকবে না। রুল নাম্বার 8, কোয়ালিটি এঙ্গেজমেন্ট। আমাদের কাজের মান বাড়াইতে হবে, কাজের সক্ষমতা বাড়াইতে হবে, আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা কিন্তু নিজে থেকে উদ্যোগ নেই না, উদ্যোগ নেওয়াটা আমাদের বাড়াইতে হবে। রুল নাম্বার 9, ডোন্ট জাস্ট নেগেট, ইনোভেট। মানে আমি কিসের বিরুদ্ধে শুধু এটা বললে হবে না, আমি কিসের পক্ষে, আমি সমাজকে কোন দিকে নিয়ে যেতে চাই, এটা আমার বলতে হবে। সমাজের মধ্যে যে সমস্যাগুলো আছে, যেই সমস্যাগুলো নিয়ে সাধারণ মানুষ পেরেশান হয়ে আছে, সেগুলোর সলিউশন আপনি প্রস্তাব করবেন। তখন আপনার আলোচনাটা বাস্তব হয়ে উঠবে মানুষের চোখের সামনে। তখন সে মনে করবে যে আচ্ছা, আসলে এরা যা বলতেছে এটা আসলে বাস্তবতা আছে। তখন মানুষ এটা সিরিয়াসলি নিবে, তখন তার চিন্তার মধ্যে এটা ঢুকে যাবে আস্তে আস্তে, ইনশাআল্লাহ তাআলা। রুল নাম্বার 10, আপন দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। কাজ হবে শরিয়ার আলোকে, কুফর শিরক বিদআ এবং হারাম থেকে মুক্ত হয়ে, এবং সালাফুস সালিহিনের দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরে রাখতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে আলোচনা। আমরা আলোচনা যেই সময়ের মধ্যে চাইছিলাম, একটু দেরি হয়ে গেছে।